এই ট্রেনটা না পেলে আজকে আর বাড়ি যেতেই পারবো না। তুই থাক রে রতন, আমি চললাম। আবার কালকে দেখা হচ্ছে তোর সাথে। এই ট্রেনটায় তো মেলা ভিড় রে, যেতে ইচ্ছা করছে না। কি করবি, আর তো ট্রেন নেই, তোকে তো যেতেই তো হবে। কিছু করার তো নেই, এখন যেতেই হবে। দেখি ট্রেনের মধ্যে বসার জায়গা পাই কি। এই দেখেছিস, তোর সাথে কথা বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিল, এক্ষুনি আমার ট্রেন মিস হয়ে যেত না। খুব জোর বাবা, ট্রেনে উঠে বসলাম, দেখি এখন সিট পাই কি। না পেলেও কোনো ব্যাপার নেই, আজকে আমাকে তো বাড়িতে এমনিতেও যেতে হবে। যত ভিড় ভেবেছিলাম তত ভিড় নেই, দেখা যাক বসার জায়গা পাবো মনে হচ্ছে। আর বলতে বলতেই বসার জায়গা পেয়ে গেছি, আমার কত সুন্দর। দেখি ঘুম আসছে, একটু ঘুমিয়ে নি। ট্রেন তো যাচ্ছে, চলুক। লোকাল ট্রেন আমি এত স্পিডে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি না। ট্রেনটা যাই হোক খুব ভালোই যাচ্ছে। কি ব্যাপার, ট্রেনের স্পিড এত স্লো হয়ে গেল? সামনে কি স্টেশন রয়েছে? হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেটাই, সামনে স্টেশন রয়েছে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি স্টেশন চলে এলো? এই স্টেশন তো আমি চিনিও না। এটা কোন স্টেশন? আমার কিন্তু হালকা হালকা ভয় করছে। রতনও আসলো নামার সাথে। দেখি দিনই পেজ থেকে আর প্যাসেঞ্জার গুলো ফাঁকা হলো কি। ফাঁকা তো হয়ে গেছে। স্যার, ট্রেনটা তো ফাঁকা হয়ে গেছে, তো ট্রেনটা ছাড়ছেন না কেন? ও স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? একটু ভারী মুশকিলে পড়লাম, ডাকছি তাও শুনতে পাচ্ছি। এখন শান্তি করে বসো, একটু পরে ট্রেনটা ছাড়বে, এখন লেট আছে ট্রেনটা, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন কি যে করা যায় দেখি। যাই আর একটু ঘুমিয়ে নি। ট্রেনে চড়েদের ভয়ে ঘুমও আসে না, আমি একাই রয়েছি। কি, ট্রেন তো ছেড়ে দিল, বেশ ভালোই হলো ট্রেনটা ছেড়ে দিয়ে। দেখি দিনই ট্রেনের মধ্যে প্যাসেঞ্জার রয়েছে কি। কি যে ট্রেনের মধ্যে একটাও প্যাসেঞ্জার নেই, এ তো খুব ভালোই হলো। দেখি একটু ঠান্ডা হাওয়া খেয়ে নি। বিরাট, যাক বাবা বাঁচাই গেল, বিরাট ঠান্ডা হাওয়া রয়েছে বাইরে। এবার আমার ভয় লাগছে, আমি কি ভুল ট্রেনে চেপে ফেললাম নাকি? আমার মনে হচ্ছে আজ আমি ভুল ট্রেনেই চড়েছি। রতন আমার সাথে আসলো না, আর ভুল ট্রেনে চড়ে ফেলেছি। এটা কোন স্টেশন? তো ভুতুরে স্টেশন মনে হচ্ছে আমার দেখে। এটা যেই স্টেশনই হোক, এটাই লাস্ট অফিস, নামতে তো আমাকে হবেই। দেখি নেমে পড়ি টুকটুক করে। নামলে আমার লোকে কেউ খাবার তো চুরি করে নেবে না তো? এখানে চোর তো থাকতে পারে। যাক, নেমেই পড়ি, যা আছে কপালে। ছিঁড়াখাতা বকলে, দেখা যাক কি হয়। এই স্টেশনটা তো আমি চিনিও না, কমনে যায় আমি এটাই তো ভেবে পাচ্ছি না। দেখি এইদিক সেদিকে লোকজন রয়েছে কি, দেখতে পারলে ভালোই হয়। দেখতে তো কাউকেই পাচ্ছি না, মনে হচ্ছে এটা ভুতুড়ে জায়গা, আমার ভয় লাগে। এই দেখি একটা লোককে দেখতে পেয়েছি আমি। ও দাদু থামুন, দাদু থামুন। দাদু তো শুনতেই পাচ্ছে না, দাদুকে কানে ঠসা নাকি? দেখি দাদুর সাথে একটু কথা বলা যায় কি, তাহলে আমার একটু ভালোই হবে। এখানে কাউকে দেখতে পাচ্ছেন না, দাদুর সাথে যদি কথা বলা যায় একটু। ও দাদু, আমার কথা শুনতে পাচ্ছেন? দাদু একটু থামুন, দাদু একটু যাই হোক, দাদু শুনতে পেয়েছি। এই কি হয়েছে বলতো, তখন থেকে ডাকছিস, কানের মাথা খেয়ে নিলি। এই তুই কে রে? তোকে তো এই গ্রামে আমি কোনোদিন দেখিনি। কি রে, বলছিস না যে তোর বাড়ি কোথায়? দাদু তোমাকে আর কি বলবো, আমি তো ভুল ট্রেনে চড়ে ফেলেছি। এটা কোন জায়গা আমাকে বললে একটু ভালো হতো। সবই তো বুঝলাম, তা তোর বাড়ি কোথায় বল? দাদু, আমার বাড়ি জঙ্গিপুরে, বুঝলে? নাম শুনে ভয় পাবি না তো? ভয় পেলে কিন্তু বলবো না। তবে শোন, এই স্টেশনটার নাম হচ্ছে অকাল মৃত্যু স্টেশন, বুঝলি রে? এ খুব ভয়ঙ্কর স্টেশন, যে আসে সে আর ঘুরে যায় না। তুই দেখ তোর কি হয়। দাদু, একেই আমি ভয় খানার লোক, আর আমাকে তুমি ভয় লাগিয়ে দিচ্ছ। তুমি তো আচ্ছা খারাপ। কোথায় একটু সাহায্য আবার কিসের রে? তোকে আমি চিনি না জানি, তাই তোকে আমি সাহায্য করব? ঠিক আছে, তোমার সাহায্য লাগবে না, তোমাকে আমি পরে দেখে নেবো। তুমি এখন যাও। তুই আমাকে আর কি দেখবি? তোকে তো আজকে রাতেই ভূতে দেখবে। হা হা হা। ঠিক আছে দাদু, তোমাকে আবার দেখো ভূতে দেখে না। তাহলে ঠাকমা আবার কেঁদে মরে যাবে তখন। এই বুড়ো বয়সে এত খারাপ লোক আমি বুঝতে পারিনি। যাই হোক, কি গাছের উপরে ওটা কি পেঁচা, এক্ষুনি তো আমার জান ভয়ে খাটা করে দিয়েছিল। যাই হোক, যখন বাঘ গাদায় পড়ে যায়, মশাতে এসেও কামড় মারে, ওইটাই হচ্ছে। দেখি সামনে একটা বসার জায়গা রয়েছে, ওখানে একটু বসে বিশ্রাম নিই, তারপরে দেখছি কমনে যাওয়া যায়। ভুতুরে যাই হোক, জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা, খুবই ভালো লাগছে আমার। হাওয়া ভাওয়া সবই ঠিক আছে, কিন্তু আমি যে হারিয়ে গিয়েছি, আমার বাড়ির লোক এত চিন্তা করছে আমার। যাক, চিন্তা ফিন্তা যাই করুক, কিন্তু আমি মনে মনে একটাই কথা ভাবছি, আমি কি বাড়ি যেতে পারবো এই ভুতুরি জায়গা থেকে? দেখা যাক কি হয়। এ কি অতগুনা সাদা সাদা, ওগুনা কি? এ তো সব তারা, বাবা আজ মেলা তারা উঠেছে তো। যাই হোক, তারা দেখতে আমার খুব ভালোই লাগে। দেখি একটু বসে বসে ভাবি কি করা যায়। যাই হোক, সবই ভুল আমার। আমি যদি না আসতাম তাহলে এটা হতো না কোনোদিনই। দেখি কিসের আওয়াজ আসছে, ওটা দেখি দিনই খানিক ঘুরে ঘুরে, এটা কিসের আওয়াজ আসছে? হয়তো কোনো পাখি ফাঁকি হতে পারে, দেখি একটু। কি, এ তো পাখি নয়, এটা কি? এ তো ভূত।
মেলা দিন মানুষ দেখতে পাইনি, আজকে তোর ঘাড় মটকিয়ে রক্ত খাবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে আমার ছেলে বউ আছে, না খেতে পেয়ে মরে যাবে তুমি যদি আমাকে মেরে ফেলো। তোর কথা কে শুনবে? তোর ঘাড় মটকিয়ে তোর রক্ত খাবো আমি। মেলা দিন রক্ত খাইনি, রক্তর ভুখা ছিলাম, আজ তোকে খাবো। থাম, আমি ঘুরে আসি, তারপরে ঘুরে এসে তোকে দেখছি। তুই তো এখান থেকে কোথাও যেতে পারবি না। আচ্ছা, এই মহা মুশকিলে পড়লাম, আজকে আমাকে ভূতের শিকার হতে হবে। এ কি, আবার ভূত চলে এসেছে? হ্যাঁ, এবার কি হবে? আজকে তোর দিন শেষ, এবারের মতন আমাকে ছেড়ে দেন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি যদি রতনের কথা শুনে যে ওখানে থেকে যেতাম ভালো করতাম, তবে আমাকে ভূতের সামনা করতে হবে। তুই দাঁড়া, আমি তোকে দেখছি। তোকে এমন ভয় দেখাবো তো জান কাটা করে। আমাকে কিছু বলেন না, আমি গরিব মানুষ, টেনে ফুচকা বিক্রি করে খাই, আমার বাড়িতে কেউ নেই। আপনি এরম ধারা করেন না আমার সাথে। ও ভূত মশাই, আমাকে একবারের লেগে যেতে দিন। বাড়িতে আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওরা না খেতে পেয়ে মরে যাবে। শুনছেন আমার কথা? শুনে এই ভূতটা কি মরে গেল নাকি কথা বলছে না? আমার এমন রাগ ধরছে ভূতটার উপরে, ভূতটাকে মেরে ফেলতে আমার ইচ্ছা করছে। তোর এত বড় কথা, তোর মাংস আজ কিমা করে খাবো। তোর কোন বাপ বাঁচায় আমি দেখছি তোকে। কই কেউ আছেন? আমাকে ভূতে মেরে ফেললো, বাঁচান কেউ থাকেন তা। এই জায়গাটা কি সবই ভূতরে? এই জায়গাটায় কি মানুষ বাস করে না? এই স্টেশনটা এমন কি হয়েছিল তাই মানুষের উপর ভূতের এত রাগ? আমরা 4 ভাই একসাথে ট্রেনে যাত্রা করছিলাম, তখনই একটা মানুষ এসে আমাদের 4 ভাইকে ফেলে মেরে দিয়েছিল। তোমাদের সাথে খুব খারাপ হয়েছে, তাই মানুষ দেখলেই আমাদের রক্ত একদম গরম হয়ে যায়। তার লেগে মানুষ আমরা দেখতে পারি না। তা তোমাদেরকে তো আমি মারিনি, তোমাদেরকে তো অন্য কেউ মেরেছে। তা তো আমার উপর এত তোমাদের রাগ কেন? তুমি যে মানুষ আর আমরা মানুষ দেখতে পারি না, তুমি কি বুঝতে পারছো না আমরা ভূত? তোমাকে এক্ষুনি মেরে ফেলতে পারি। তুমি জানো তুমি এত বড় কথা বললে আমাদের সামনে? এত বড় কথার পরিণাম হচ্ছে মৃত্যু। আরে দাদু, তুমি যে কালুকে ওখানে থুয়ে এসেছিলে, কালুর কি হয়েছে কেন জানিস না? কেন মানুষ ওকে চিটারি করে মেরেছিল, তোরা জানিস না? তার লেগে ও মানুষ দেখতে পারে না, মানুষ দেখলে মানুষকে মেরে দেয় ও। সবই ঠিক আছে দাদু, তুমি তো জানতে, তা ওকে তোমার বাড়িতে নিয়ে আসলে না? এই বাজে বকবি না বেশি রকম। তুই যদি আমার সামনে যদি বেশি বকিস তা তোকে ভূতটার কাছে দিয়ে আসবো, তোকে মেরে ফেলবে, তখন দেখবি কিরম মজা হয়। তোর যদি এতই ময়া হয় তা তোর বাবাকে স্টেশনটা বন্ধ করতে বল না, তাহলেই তো ভূত আসবে। গাইস, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর সবারই কাছে পাঠাবে ভিডিও। রোজকার মতন বসেছে বটায়ের চায়ের দোকানে, এসে বসেছে বটায়ের চায়ের দোকানে। সন্ধে 8টার সাথে বটায় না চা পাওয়া গেলে ঠিকঠাক জমে না, তার উপর আজকে বৃষ্টির দিন। হ্যাঁ রে বটায়, আমাদের লেগে ভালো করে 1 কাপ করে চা বানা দিনি দেখি। 1 কাপ করে চা বানা দিনি ভালো করে। হ্যাঁ বানাচ্ছি, তোমরা একটু ভালো করে বসো, আমি বানাচ্ছি। হয়ে যাবে এক্ষুনি। যতই যেখানে চা খাই, বটায়ের মতন চা এক জায়গায় পাওয়া যায় না, যাই বলিস। ওর হাতের আদা লবঙ্গ দেওয়া চায়ের কোনো তুলনাই হয় না। ওরকম কিছুই না, তোমরা আমায় ভালোবাসো তাই এমন করে বলছো। আরে না রে বটায়, একদম সত্যি কথা। এমন করে আড্ডা চলছে বটায়ের দোকানে। ওই ছুড়ারা ওখানে বসে চা খাচ্ছে, ডাকলে যাও না, ওরা খুব দুষ্টু ছেলে। আরে ও দাদু, চা খেয়ে যাও। দাদু কোথায় যাচ্ছ? চা খেয়ে যাও। যাই একটু ওদের চাটা খেয়ে আসি বলছে যখন। বটায় দাদুর লেগেও 1 কাপ চা বানা, বুঝলি? ততক্ষণ আমরা গল্প আড্ডা শুরু করি, বুঝলে দাদু? আচ্ছা দাদু, তুমি তো কত সুন্দর ভূতের গল্প লেখো, তা আমাদের 2টো ভূতের গল্প শোনাও না। আরে দাদু, তোমার মতন বলে কেউ বলে ভূতের গল্প জানে না? এই গ্রামের মধ্যে সবথেকে বয়স্ক মানুষ হচ্ছ তুমি। আরে তাই নাকি? আরে হ্যাঁ দাদু, তাহলে আর বলছি কি। আচ্ছা দাদু, তোমার জীবনে সত্যি সত্যি তুমি কোনোদিন ভূত দেখেছো? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি কোনোদিন ভূত দেখেছো দাদু? আরে হ্যাঁ, ভূত দেখবো না কেন, ভূত দেখেছি। ভূত দেখেছো তো দাদু, গল্প শোনাও না 2টো দেখি কেরম শোনাতে পারো তুমি ভূতের গল্প। বৃষ্টির মধ্যে ভূতের গল্প শুনতে দাদু দারুণ লাগবে। দাদু শোনাও না দাদু। অনেক বছর আগে আমি এক ভূতের খপ্পরে পড়েছিলাম। তারপরে যে আমি ওখান থেকে যেরম করে বেঁচে ফিরেছিলাম, আমি নিজে মুখে বলতে পারবো না, এই কথা এত ভয়ঙ্কর। আরে না না দাদু, আমরা ভয় পাই না, বুঝলে দাদু? তোরা শুনে ভয় পাবি না তো? তবে শোন, বুঝলি, তখন আমি জয়রামপুরে আসিনি, বুঝলি? তখন আমি প্রাইমারি স্কুলে তখন বাবাকে নিয়ে আমি ওই গ্রামে থাকতাম। তবে সেবার কি হলো শোন। নরেনকে তো কবে চিঠি পাঠিয়েছি, ও তো এখনও কোনো চিঠি পাঠালো না। এতদিন তো দেরি করে না ও চিঠির উত্তর দিতে। কত বছর ওর সাথে যোগাযোগ করিস না, হয়তো ও মন খারাপ করে তার লেগে রিপ্লাই দিচ্ছে না চিঠির। কত বছর কই, এই তো নরেনের বিয়েতে 6 মাস আগে খেয়ে আসলাম, তারপরে আর যোগাযোগ বা দেখা সাক্ষাৎ হয়নি। তাই বলে কি ও আর চিঠির উত্তর দেবে না? ও তো আমার সেই ছোটোবেলাকার বন্ধু। আমি ভাবছি কি বাদলের কাছ থেকে আবার নরেন্দ্রপুর গ্রাম থেকে ঘুরেই আসি।
সেই কতদিন আগে গিয়েছিলি, রাস্তাঘাট চিনতে পারবি তো? তাও আবার পারবো না? ছোটোবেলা থেকে তো এখানেই কাটালাম কত বছর। ওখানে তো অনেক বছরই চাকরি করেছিলাম, তারপরে তো এখানে চলে এলাম। তো ঠিক আছে, তোর যখন মন চেয়েছে তো ঘুরে আয়। হ্যাঁ, তবে কালকেই বেরিয়ে পড়বো। যত বাদলপুরের দিকে এগিয়ে চলেছি তত আমার ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ছে। জানো, ছোটোবেলাকার স্মৃতিগুলো আমার মনে ভিড় করতে লাগলো। বছর আগেই তো এসেছিলাম নরেনের বাড়ি, তখন তো এমন কিছু মনে হয়নি আমার। তবে এবার কেন মনে হচ্ছে আমার বারবার। যখন বাদলপুরে এসে পৌঁছালাম তখন সন্ধে পেরিয়ে প্রায় রাত হতে চলেছে। স্টেশন থেকে নেমে একটা রিক্সাও চোখে দেখতে পেলাম না এদিক ওদিক ঘুরেই। এই জায়গাটা একই রকম হয়ে গেল, সন্ধে পেরিয়ে গেলে একটাও কিছু পাওয়া যায় না। আর দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করলাম বাদলপুরের দিকে। পথে একটা মিষ্টির দোকান চোখে পড়লো আমার। ভাবলাম ভালোই হলো, এতদিন বাদে যাচ্ছি, দুটো মিষ্টি নিয়ে যাই বাজার। একটু মিষ্টি নিয়ে যাই নরেনের বাড়ির লেগে। হ্যাঁ গো, তোমার দোকানের মিষ্টি কি সব শেষ নাকি? আরে হ্যাঁ বাবু, আজকের মতন সব শেষ। পথঘাট ফাঁকা হয়ে গিয়েছে, আজকে তো আর কেউ আসবে না। আমিও এবার দোকান বন্ধ করবো এক্ষুনি। ভাবলাম দুটো মিষ্টি নিয়ে যাব, এতদিন বাদে যাচ্ছি। তবে হ্যাঁ হ্যাঁ, এখানে ভ্যান বা রিক্সা পাওয়া যাবে নাকি আমতলা যাওয়ার লগে? এখন তো মেলা রাত হয়ে গেছে, এখন তো কিছুই পাবেন না। এখন তো আপনাকে হেঁটে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এই গ্রামে একটা শ্মশানের দিক থেকে একটা পথ ছিল না? অমিনদের একটা পথ ছিল না যেটা দিয়ে তাড়াতাড়ি পৌঁছানো যায়? দেখলাম আমার কথাটা শুনে দোকানের মুখটা যেন কেমন একদম ফ্যাকাশি হয়ে গেল। ওই শ্মশানের দিকের পথ এই রাতের বেলায়? বাবু, ভুলেই ও পথে পা দেবেন না রাতের বেলায়। কেন? এই সময় তেনাতের ভয় বাবু। তেনাতের ভয়? হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, ওই রাতের বেলায় ওই পথ দিয়ে যে যায় সে আর বেঁচে ফিরে না। ফেনারা চেনা মানুষের রূপ ধরে ডাকে বাবু, যে ওই ডাকে সাড়া শুনে যায় সে আর বেঁচে ফেরে না কখনো। আরে কী সব বলছে হে? আপনার বিশ্বাস করতে হলে আমাকে করুন, না বিশ্বাস করতে হলে না করুন, আমার বলার কর্তব্য আমি বললাম। আমার দেরি হয়ে যাচ্ছে বাবু, আমাকে দোকান বন্ধ করে বাড়ি ফিরতে হবে। চলে এলাম দোকানের ওর সামনে থেকে, হাঁটা শুরু করলাম আমতলার দিকে। কিছুটা হাঁটলেই দেখতে পাই সেই পথ, যেটা শ্মশানের দিকে যাচ্ছে। কি করব ভাবতে ভাবতে যাওয়ার সময় সেই পথে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এ কথা সে কথা ভাবতে ভাবতে কখন যেন শ্মশানের কাছে চলে আসলাম। ওই দেখা যাচ্ছে শ্মশান, চারি সাইডে অন্ধকারে ভরা, পড়ে আছে চিতা, আর কোনো অদ্ভুত আওয়াজ আসছে আমার কানে। গাটা একদম আমার শিরশির করে উঠল। শিবু, আমার খুব কষ্ট হচ্ছে, আমার একটু কাছে আসবে? এ কি, এ তো নরেনের আওয়াজ। নরেন এখানে কি করছে শ্মশানে? শিবু, খুব কষ্ট হচ্ছে রে। নরেন, নরেন কোথায় তুই? এই তো তোর পিছনে রয়েছি, তুই আমাকে কি দেখতে পাচ্ছিস না? পিছনে ঘুরতেই দেখতে পেলাম কেউ একজন বটগাছের গোড়ায় বসে আছে, মাথা নিচু করে বসে আছে কেউ একটা। নরেন, নরেন কি হয়েছে তোর? এখানে শ্মশানে কি করছিস তুই এখন? কোনো উত্তর আসে না এবার। নরেন, কি রে এখানে বসে আছিস যে? সেই মুখ দেখে ভয়ে আঁতকে উঠলাম আমি। এ তো আমার বন্ধু নরেনের মুখ না, তবে এ কে? তবে এ তো নরেন নয়। তবে মিষ্টির দোকানওয়ালা কি বললো, ওটা কি সত্যি কথা? মিষ্টির দোকানওয়ালা বললো এ কি সে ভূত? শিবু, ওইদিকে কোথায় যাচ্ছিস? এ তো বরফের মতন ঠান্ডা হাতের ছোঁয়া। নরেন, তুই এখানে, তাও ওটা কে ছিল এখানে? তুই যদি এখানে থাকিস তাহলে ওটা কে ছিল? ওসব কথা বাদ দে। তবে তুই ভুল দেখেছিস, তুই আমার বাড়ি যাওয়ার লেগে এসেছিস তো? তবে চল, আয়, চল আমার সাথে। তবে তুই এ সময় এদিকে এলে কি করে? আমি হাটে গিয়েছিলাম তো। তুই আসবি তার লেগে একটু বাজার করলাম। বন্ধু আসছে এতদিন পর, তা ওকে একটু কিছু খাওয়াতে হবে না, তার লেগে বাজারে গিয়েছিলাম। চল চল, এখন যেতে যেতে কথা হবে। এই বাজারের ছুরিটা ধর তো এখন। আরে হ্যাঁ রে নরেন, আমি আসবো তা তুই জানলি কি করে? ও বাবা, তা আমি জানবো না? তুই চিঠি পাঠিয়েছিলি, আমি উত্তর দিতে পারিনি, তা কী হয়েছে? আমি জানতাম তুই আসবি আমার সাথে দেখা করতে। তা আমি যে আজকে আসবো তা তুই কি করে বুঝলি? ওসব বোঝা যায়, বন্ধুদের মনে টান থাকলে না সব কিছুই বোঝা যায়, পৃথিবীর কোনো কিছু বাদ যায় না, বুঝলি? তখনই আমার হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গিয়েছিল, তখনই আমি পায়ের দিকে তাকিয়ে দেখলাম নরেন আমার পেছতে পেছতে হাঁটছে কেন। কিরে, পেছনে পেছনে হাঁটছিস কেন রে? রাগ করেছিস নাকি আজকে না বলে তোকে এসেছি বলে? ওসব কোনো ব্যাপার নেই, চ না, আমি আসছি তো তোর সাথে। পেছতে গেলে কি হবে, বন্ধু তো। চলতে চলতে চলে আসলাম নরেনের বাড়ি। নরেন কি বলল শুনুন আপনারা। ঘরে যা শিবু। তুই কোথায় যাচ্ছিস? তুই কি ঘরে আসবি না? নরেন কিছু না বলেই আমার দিকে দেখে অনেকক্ষণ ধরে হাসছিল। তারপরে আমায় বলল, তুই যা, এক্ষুনি আসছি আমি।
আমি ঘরের গেটে ঠক ঠক করতে নরেনের বাবা চলে এসলেন ঘরের বাইরে। তখনই আমি নরেনের বাবার চোখের দিকে তাকালাম, চোখে দেখলাম কেমন একটা কষ্টের ছাপ। শিবনাথ, তুমি এসেছো? তোমাকে বাবা মেলা দিন দেখি নাই। এসো বাবা, ঘরে এসো বাবা। হ্যাঁ কাকাবাবু, তোমার সাথে তো মেলা দিনই দেখা হয়নি, তার লেগে চলে আসলাম, মনটা খারাপ করছিল কেমন। নরেনের সাথে তো রাস্তায় দেখা হয়ে গেল আমার। এই কথাটা শোনার পরে নরেনের বাবা আমার চোখের দিকে তাকাতে লাগলো একভাবে, দিয়ে বললো, নরেন, নরেনের সাথে দেখা হয়েছে তোমার? এই তো বাজার করে ফিরছিল বেচারা, একসাথেই আসলাম। আস্তে আস্তেও বললাম এমনি ঘুরে আসি, তুই বাড়ি যা, আমি একটু পরে ঘুরে ফিরে আসছি। তো রাস্তায় দেখা হলো, যে বাজারের থুলিটা আমাকে দিল, দিয়ে বললো, আমি মাংস কিনে নিয়ে আসছি, তুই ততক্ষণ বাড়ি যা। ভিতরে এসো বাবা, তোমার খুব খাটনি হয়েছে, ভিতরে এসো তাড়াতাড়ি। হ্যাঁ চলুন, মেলাক্ষণ ধরে হাঁটছি, খুব ক্লান্ত, একটু বসি আপনার সাথে কিছুক্ষণ কথা বলি। ওদের ঘরে টাঙানো ছবিটার দিকে চোখ পড়লো আমার। ছবিটা দেখে চমকে উঠলাম আমি। এ তো মালা পরানো নরেনের ছবি। কাকাবাবু, এ তো নরেনের ছবি। হ্যাঁ বাবা, মাস দেড়েক আগেই আমি তোমার চিঠি পেয়েছিলাম। হ্যাঁ বাবা, মাস দেড়েক আগেই তোমার আমি একটা চিঠি পেয়েছিলাম। তো চিঠি, কিন্তু তোমার চিঠির উত্তর দিতে পারিনি সেদিন আমি। এই কথাগুলো শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল একদম। সেদিন বাদলপুর গ্রামে লাইন পাস হওয়ার সময়, তা আমার সাথে এতক্ষণ পথে করে আসলো, ও তো নরেনই তো ছিল। সেদিন ট্রেনের লাইনে যাওয়ার সময় ট্রেনের তলায় পড়ে বাদল মারা গেল। তা আমার সাথে যে এতক্ষণ নরেন আসলো, তা আমি কি ওটা কি ভুল দেখলাম? না বাবা, ভুল দেখোনি হয়তো। নরেন তোমার বাবা ছোটবেলার বন্ধু, তাই হয়তো তোমার স্মৃতিতে নরেন চলে এসেছিল উপর থেকে। এখন আমি ডাকলাম, বন্ধু নরেন শোন, বন্ধু নরেন শোন, একবার আমার সাথে কথা বলে যা। হ্যাঁ বাবা, নরেন তোমার ছোটবেলাকার বন্ধু, তোমায় বিরাট ভালোবাসতো বলে তোমার সাথে শেষ দেখা করতে এসেছিল, বুঝলে বাবা। এই কথাটা শুনে জাল লেগে আসলাম, সেই মারা গেছে আমার শুনে। তারপরে আমি দেখলাম কি, জানলার সাইডে তাকালাম, দেখলাম কালো কালো একটা কিরম একটা ছায়া দেখতে পেলাম। শিবনাথ দাদুর কথা শুনেই চায়ের দোকানের লোকগুনার সব মন খারাপ হয়ে গেল। সেসব কথা শুনে চায়ের দোকানের লোকদের মুখ থেকে একটাও কথা বেরোলো না। এরকম ধারা কষ্টের একটা গল্প শুনে সেই তাদের একদম মুখ শুকিয়ে গেছে। দাদারা, এই যে সবারই চা তোমাদের রেডি। দাদা, তোমাদের চা সব রেডি হয়ে গেছে, চা নিয়ে যাও। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। না, আজকে মেলা রাত হয়ে গেল মহাজনের কাছ থেকে আসতে গিয়ে। নগেন আকাশের দিকে তাকিয়ে দেখে কালো মেঘে আকাশ ছেয়ে রয়েছে। এ তো মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। এখন কি করি, বৃষ্টি তো চলে আসলো, মনে হচ্ছে ধানের ক্ষেতের অমিন দিয়েই ফিরতে হবে আমাকে বাড়ি। যাই দৌড়াই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমাকে। নগেন এগোতেই থাকে ধানের ক্ষেতের আল দিয়ে। মাঝখানে সরু আল পথ, আর দুই সাইডে সারি সারি ধানের ক্ষেত। যাই হোক, কিষানদের ধান কিন্তু একদম সেই হয়েছে। যাই হোক, এই ধানের ভাত খেতে যা লাগবে না, সেই লাগবে। ওই শিবুর জমিতে ওটা কি নড়ছে এত রাত্রে এখানে তো কারোর থাকার কথা নয়। এত রাত্রিরে খেতে ওটা কি লড়ছে দেখার লেগে ক্ষেতের দিকে এগোচ্ছে। আর কাছাকাছি এগোতেই ও ভয়ে চমকিয়ে ওঠে। ও দেখলো এটা তো শিবুর জমির কাংলাটা। ওটা হেঁটে চলে বেড়াচ্ছে কি করে? কে ওখানে? নগেনের গলার আওয়াজে কাংলাটা থমকে দাঁড়িয়ে ওঠে। দমকানা একটা হাওয়া বইয়ে যায়। নগেন ওখানে ভীষণ ভয় পাওয়ার সত্ত্বেও ওখানে দাঁড়িয়েছিল। অনেক মনের মধ্যে সাহস জোগাড় করে বলে, শিবুর জমিতে কি দরকার? এই কথাটা বলার পরে শিবুর দিকেও তাকায়, আর চোখগুনা লাল ছিল ওর। তারপরে ধীরে ধীরে আসতে থাকে নগেনের দিকে। আরে আমাকে কেউ বাঁচারে, এখানে ভূত রয়েছে, আমি পালালাম। পরের দিন সকালবেলায় নগেনের কথা শুনে গ্রামবাসীরা ভয়ে থমকে ওঠে একদম। ছোট গ্রামে কম সময়ের মধ্যে সব লোক কথাটা জেনে যায়। পাশের গ্রামে কথাটা ছড়াতে বেশি দেরি লাগলো না। অন্য গ্রামের লোকেরও মাথায় ঘুরতে লাগলো সেই কাকতলিয়া ভূতের কথা। আরে গাছকানাই, গয়েশপুর গ্রামে খবর শুনেছিস তো? সেখানে নাকি কাকতালিয়া ভূতের অত্যাচার হচ্ছে। হ্যাঁ গো হরেন্দা, সেরমই তো শুনলাম। গ্রামে কতজনাই না দেখতে পেয়েছে ভূতটাকে। আর দুদিন আগে গ্রামের জমিদার আর জমিদারের দুই সাগরেদ জগাই মাথায় আর ওইভাবে মারা পড়লো। ওইটা মনে হয় সেই কাকতালীয় ভূতেরই কাজ, বুঝলি। আমি আর যাচ্ছি না ওই গায়ের দিকে। কি ভয়ানক ব্যাপার। হ্যাঁ, সে আর বলতি, নিজে বাঁচলে তবে তো বাপের নাম। ওই ভূতটা দেখার পরে সবারই মাথায় ওই ভূতের গল্পই চলছে। এখন গয়েশপুর গ্রামে নগেনের দেখা সেই রাতের কথাই চলছে সবারই মাথায়। আর গ্রামের চায়ের দোকানে বসেই গল্প করছে মাধব আর কানাই। নগেনটা সেদিন যা দৌড়িয়ে রাতে বাড়ি আসলো, আমার দেখেই ভয় লেগে গিয়েছিল। সেই দিন রাতের পর থেকে আর ঠিক করে কথাও তো বলতে পারছে না বেচারা। সত্যি রে, বেচারার বাড়ি গিয়েছিলাম, ও যে অতখানা সাহসী ছেলে, ওরই এরম ধারা ভয় লেগেছে। তাহলে ভাব আমাদের কি হবে। দেখছি ঘরে চুপ করে এক কোনায় বসে রয়েছে, একদম দেখছি ভয়ে চুপ করে ঘাপটিয়ে মেরে গিয়েছে।
আর পাগলের মতন বকছে, ওটা কাকতালুয়ার আত্মা, ওখানে যেই যাবে সেই মরবে। হ্যাঁ, খালি কাকতালুয়া ভূতের কথাই বলছে ও সেদিন থেকে। হ্যাঁ, এটাও তো ঠিক, নগেন বাদেও গাঁয়ের অনেকজন দেখেছে ওই ভূতটাকে। গ্রামের অনেকই লোক শিবুর জমিতে ওই কাকতালুয়া ভূতটাকে ঘুরতে দেখেছে। জগাই মাথায়ও তো সেদিনকে ফিরছিল জমিদার বাড়ি থেকে, ওই সেই পথ দিয়েই বাড়িতে ফিরছিল জগাই মাথায়, সেদিন থেকে আর বাড়ি ফিরেনি। সকালবেলায় সবাই গিয়ে দেখলো ওদের শুধু দেহটাই পড়ে আছে, আর দেহর মধ্যে প্রাণ নেই। পরের দিন জমিদার নিজে মারা পড়লো রক্ত বমি করে। কী যে হচ্ছে আমাদের গ্রামে কিছুই বুঝতে পারছি না, বুঝলি? খড় দিয়ে তৈরি লাঠির উপরে জিনিসটা কি করে চলতে পারে, এইটাই তো আশ্চর্যের ব্যাপার। তবে দিনের বেলায় সেরম কিছু কেউ দেখেনি। ওই লাঠি দিয়ে তৈরি ও জিনিসটা তো সকালবেলায় চলাফেরা করে না, যেখানে জিনিস সেখানেই থাকে। তা ওই ভূতটা রাতের বেলায় কি করে চলে, এটাও একটা বিরাট ভয়ের ব্যাপার। এখন তো ভয়ে ওই রাস্তাটা দিয়ে দিনের বেলাও কেউ যেতে চায় না। আর ওই জমির মালিক শিবুকেও তো 1 মাস ধরে কেউ খুঁজে পাচ্ছে না। পুলিশে তো শিবুকে কত খুঁজলো, তাও মিলাতে পারলো না। শিবুকে খুঁজে কোনো জায়গায় পাওয়া গেল না। ওর আপন মানুষ বলেও তো কেউ ছিল না, শুধু ছিল তো ওর ঢোলুটাই, সেইটাই হাসি খুশি নিশুকে মানুষটা আর ওই বলদটা। আর ওই দুটোই যে কোথায় যে গেল এই সময়টাতে। প্রতি বছর ধান বুনতো শিবু। আর ওই বলদ ঢোলুটার কথা বল, ওই বলদটার মতন কি এই আশেপাশে কোনো 30টা গ্রামে ওই বলদটায় খুঁজলেও পাওয়া যাবে না, এত শক্তিশালী ছিল ওই বলদটা, বুঝলি? এক নিমেষেই লাঙল দিয়ে ফেলতো 1 বিঘা জমি। আর সব সময় শিবুর পেছতে থাকতো। কতজন ওকে নিতে চেয়েছিল বেশি দাম দিয়ে, কিন্তু শিবু ওই বলদটাকে একদম নিজের ছেলের মতন ভালোবাসতো, তাই চোখের আড়াল করতো না কখনো টাইমে। আর তেমন বলদটাকে যত্নও করতো শিবু খুব খাটনি করে। কত ধান হতো শিবুর জমিতে, এমন কোনো বছর ছিল না শিবুর জমিতে ধান ছিল না। সব এমন কোনো বছর ছিল না ও খাজনা দিতে পারেনি। এখন যে অত ভালো জমিতে কাকতালুয়ার ভূত ঘুরে, অবাক কাণ্ড। কিন্তু এটা যে কোনো দুষ্ট মানুষের কাজ নয়, তাও তো অনেক মানুষ নিজের চোখে দেখেছে। কী যে হচ্ছে আর কী যে হবে আমি কিছুই বুঝতে পারছি না, আর কে জানে। আর একটা ভালো কথা, কালকে হাটে যেতে হবে, মনে আছে তো? জমির সার লাগবে যে, তা আবার মনে থাকবে না? সারের কথা একদম মনে আছে। দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। কদিন থেকে সন্ধে নামলে বৃষ্টি হচ্ছে, কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই শান্তি। তা যা বলেছিস, চল তাহলে আজ ওঠা যাক। হ্যাঁ চ। কাল পরশু পয়সাটা দিয়ে যাব। রামুদা, চায়ের দামটা খাতায় লিখে রেখো। আজ চলি, বুঝলে? হাটে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। পরের দিন মাধব আর কানাই হাট থেকে সার কিনে ফিরে তখন মেলা রাত হয়ে গিয়েছিল। মাঝপথে বাসটা না খারাপ হলে ঠিক টাইমের ট্রেনটা পেয়ে যেতাম, বুঝলি? আর বাসটা খারাপ না হলে কখনই পৌঁছে যেতাম বাড়ি। সেই এত রাত হয়ে গেল। সে তো ঠিকই বলেছিস, যা ছিল কপালে ওটাই হলো। চল এখন ওসব কথা ভুল দিয়ে তাড়াতাড়ি পা চালা, দিয়ে বাড়ি যাই। কানাই আর মাধব তাড়াতাড়ি বাড়ি যাওয়ার লেগে হাঁটা শুরু করলো। আর মেঘ ধীরে ধীরে ভাঙতে শুরু হয়েছে। এই দেখো, যা ভয় করেছিলাম তাই হলো, ঠিক বৃষ্টি শুরু হয়ে গেল তো। সকাল থেকে জমে থাকা মেঘ থেকে বৃষ্টি পড়া শুরু হলো। এখনে তো বাড়ি যাওয়ার লেগে অনেকটা পথ বাকি। আমরা ভিজে গেলে তো অসুবিধা নাই, এই সারে বৃষ্টির জল পেললেই তো বিপদ। এতগুলো দামি জিনিস নষ্ট হয়ে যাবে। আর শুধু কি তাই, এগুলো নষ্ট হয়ে গেলে আর চাষ করা যাবে? তখন মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। তার থেকে ভালো হবে মাঠের পথ দিয়ে যাই। কি বলিস কি তুই? তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গিয়েছে? ওই পথ দিয়ে যাবি, ভয় লাগবে না তোর? এই রাতের বেলা ওই পথ দিয়ে যায় কেউ এখন? সেই তোর কাকতালুয়া ভূতের কথা মনে নেই? আরে দুজন আছি তো, কোনো দিকে না তাকিয়ে ওইটুকু পথ পেরিয়ে যাব। আমি যাব না ওই পথ দিয়ে, আমার ভয় করছে ভাই, আমার ভয় করছে। আরে চল তো, কিছু হবে না। ওদের তো কাঁধ ভেজা হবে। আরে চল তাড়াতাড়ি, বৃষ্টি পড়ছে। কানাই আর মাধব মাঠের পথ দিয়েই চলতে শুরু করে, কিন্তু শেষ রক্ষা হয় না। অর্ধেক পথ হাঁটতেই আবার জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। আরে না রে, আর বাড়ি অবধি পৌঁছাতে পারবো না। যেমন হাওয়া দিচ্ছে আরও জোরে বৃষ্টি শুরু হবে। আমার খুব শীত লাগছে, বুঝলি? তাহলে কি করা যায় এখন? এখানে তো কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, আর কোনো জায়গায় রাস্তাঘাটে বাড়িঘরও নেই যে দাঁড়াবো গিয়ে। আরে ওই যে সেই বিমলের জমির মাঠের সামনে ছাউনিটা, ওখানে বসে কিছুক্ষণ দাঁড়াইগা, তারপরে চলে যাব হাঁটতে হাঁটতে, বুঝলি? আরে ওখানে সেই চাষবাস করে মানুষজন বিশ্রাম নেয় না, ওই জায়গাটায় চল। বিমলের জমি ওটা তো শিবুর জমির পাশেই। আমার তো ভয় লাগছে। তুই ওখানে যেতে চাচ্ছিস এখন? তোর কি ভয় লাগে না? আরে চল তো, এই জোর বৃষ্টিতে কি ভিজে শরীর খারাপ করবি নাকি? তখন আবার 500 টাকার ওষুধ লাগবে, তখন কি করবি দেখিস। তখন বৃষ্টির বেগ আরও কিছু বেড়ে যায়। তখনই ওরা দরবর করে দৌড়ে ছাউনির কাছে যেতে লাগে। যখনই বাঘ খেতে যায় তখনই খাবার চলে আসে, তেমনই ব্যাপার এদের। শিবুর জমির পাশে আসতে চাচ্ছিল না, তাও শিবুর জমির পাশেই আসলো।
একদম ঠিক সময় এখানে পৌঁছালাম। বৃষ্টির গতি যা বেড়েছে বুঝতেই পারছিস। কানাই কানাই শিবুর জমিতে দেখ, ওটা কি, একদম দেখলেই বুঝতে পারবি তুই ওটা কি। অন্ধকারে দুজন সেদিকেই তাকিয়ে থাকে। কিছু সময়ের লেগে ওটাকে বুঝতে পারলো না কি, তারপরে ভালো করে তাকিয়ে দেখলো ওটা তো সেই ভূত। কানাই তোকে বললাম না ওটা কাকতালুয়ায় সেই ভূত, এবার দেখ আমাদের কি হয়। আরে ওটাই তো শিবুর জমি, ওই কাকতালুয়া ভূতটা তো ওই শিবুর জমিতেই তো রয়েছে। কানাই কিছুটা নিজেকে সামলাতে পারলেও কিন্তু মাধব নিজেকে সামলাতে পারে না, ওর একটু ভয় বেশি ছিল। তার মানে আমি এতদিন লোকের কানে শুনেছি, আজ নিজের চোখে দেখছি। সবাই ঠিকই বলে শিবুর জমিতে তার মানে সবাই ঠিকই বলে শিবুর জমিতে কাকতালুয়া ভূত আছে। কানাই রে, অনাহারে পানটা যদি না দিতে চাস তাড়াতাড়ি পালা রে, তাড়াতাড়ি পালিয়ে চল রে এখান থেকে। আর তখনই কাকতালুয়া ভূতটা আমাদের দিকে তাকালো। কাকতালুয়া ভূতটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছিল। তখন ভয়ে আমাদের আর জান ছিল না। তখন আমরা শোধালাম তোমরা কে, তো বলছে আমি কাকতালুয়া ভূত। পালিয়ে চ কানাই, পালিয়ে চ। ও আমাদের কোনো ক্ষতি করতে চায় না, বুঝলি? ও আমাদের ক্ষতি করতে চায় না, নাহলে আমাদের এতক্ষণ মেরে ফেলতো। কানাইয়ের এই কথাটা শোনার পরেই কাকতালুয়া ভূতটা চোখের পাতা ফেলতে ফেলতে এখানে চলে আসে। ওরা জীবনে ভাবতে পারেনি কাকতালুয়া ভূত দেখে এরম ধারা আমরা রিয়াকশন করব। ওদের ভয়ে আর কিছু জান পান ছিল না, একদম মরে যাওয়ার মতন হাল। ওই বৃষ্টিতে ভেজা ভূতটাকে দেখে সাহসী কানাইও ভয়ে একদম থমকিয়ে গেল। কানাইয়ের বুকটা ভয়ে কেঁপে উঠল। কে 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 তুমি? কি চাও এখানে? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, বুঝলা? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি শিবু। কানাই আর মাধব দুজনে একসাথেই বলে ওঠে, শিবু তুমি? এ কি করে সম্ভব? আমি অনেক দিন ধরে এই কথাটা বলতে চাই, কিন্তু সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। আমাকে কেউ বলার সুযোগই দেয় না। আজ তোমরা এসেছো, আমি তোমাদেরকে পুরো ঘটনাটা বলবো আমার সাথে কি হয়েছে। আমি তোমাদের সত্যি কথাটা বলি, আমি আর বেঁচে নেই। বেঁচে নেই? তুমি কী সব বলছো এসব কথা? শুনতে অবাক লাগলেও এটাও সত্যি কথা। এটাই সত্যি। আজ থেকে 1 মাস আগে। এই জন্যই কি তোমার 1 মাস আগে থেকে কোনো খবর নেই? ঠিক কি তোমার সাথে হয়েছিল বলো তো? তবে আমার কথাটা মন দিয়ে শোনো। প্রণাম জমিদার মশাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা বলছি শোন। তোর বলদটা আমার চাই। আমার ঢোলুকে? কেন বাবু, কি করেছে ও? দেখ, আমি বেশি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা পছন্দ করি না, তাই সোজাসুজি বলছি, তোর বলদটাকে আমার চাই। এই গয়েশপুর গ্রামে তোর বলদের মতন তাগড়া বলদ 4টে নেই, বুঝলি তো? ওটা আমার ভালো কাজে লাগবে, আর ওই বলদটা আমার খুব পছন্দ, আমার চাই যে কোনো হালাতে। বলদটার দাম 1000 টাকা দিয়ে দেবো। এ কি বলছেন? ওই বলদটা ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নেই। ও ছাড়া তো আমার আর কেউ নেই, ওকে ছেড়ে দেন বাবু। আপনার তো অনেক টাকা, চাইলে অনেক বলদ কিনতে পারবেন। কেন, আমার বলদ পছন্দ হলো অন্য বলদও তো আপনি পেয়ে যাবেন। অত কথা আমি শুনতে চাই না, আমার তোর বলদটাই লাগবে, বুঝলি তো? আপনার কাছে বাবু যতই টাকা থাক, আমি ওই বলদ বেচবো না। এটা তুই ঠিক করলি না, এর মাসুল তোকে দিতেই হবে, বুঝলি তো? এই প্রহরী, চল সব। কাল থেকে তো ধান বোনা শুরু হবে, তাই পাখিরা যেন না আসে, তুই একটু আগলদারি করিস, বুঝলি? তাই এই কাকতাড়ুয়াটা বানালাম। হ্যাঁ রে ঢোলু, কাকতাড়ুয়াটা ভালো তৈরি হয়েছে না? শিবু, এ কি এ সময় আপনারা? তোকে বাড়িতে না পেয়ে এখানে এলাম। যাক, ফাঁকা আছে, এ সময় কেউ নেই। যাক, ভালোই হলো এই জায়গাটায় কেউ নেই। শেষবারের মতন বলছি, তো এর বলদটাকে দিয়ে দে, আমার খুব পছন্দ। আপনাকে তো আগেই বলেছি আমি ওকে দেব না, আর ও আমায় ছাড়া যাবেও না। এত সাহস তোর, তুই আমার সাথে তর্ক করিস? এই তোরা যে যেমন করে পারিস ওই বলদটাকে আমার কাছে নিয়ে এসে হাজির কর, যা। আর তবে থেকেই আমার আত্মা এই কাকতালুয়ার মধ্যেই আটকে রয়েছে। একটা অবলা পানিকে কেড়ে নিয়ে গিয়ে এত বড় পাপ করলো, তাদের শাস্তি তারা পেয়ে গেছে। তাহলে যে আমাদের এই জমিদার আর দুঃখ নেকেল মারা গেল, তাহলে সেদিন ওরা মারা গেল ওই পাপের ফল পেয়েছে। ঠিক হয়েছে ওদের সাথে, তোমার সাথে খুব খারাপ কাজ করেছিল ওরা। এই দুঃখের কথাটা আমার সবাইকে জানানোর ছিল, তোমায় ভয় না পেয়ে যে আমার কাছে দাঁড়িয়ে এই কথাটা শুনলে আমার খুব ভালো লাগলো। আমার আত্মাটা এবার শান্তি পাবে। এই ভয় না পেয়ে দাঁড়িয়ে থেকে কথাটা শোনার লেগে ধন্যবাদ। ওই জমির নিচে আমার দেহটা রয়েছে, ওইটা সৎ কাজ করো তোমরা। তাড়াতাড়ি ওইটা সৎ কাজ করে ফেলো, তারপরে আমি উপরে চলে যাব, তারপরে আর কেউ আমাকে দেখতে পাবে না। কানাই আর মাধব ফিরে যায় তার বাড়িতে। জমির ঠিক মাঝখানে অন্ধকারে একা দাঁড়িয়ে থাকে কাকটা। একটা ভয়ঙ্কর কথা শুনে আসলো কানাই আর মাধব একটা সাহসী ছেলে, যাই হোক ওই আত্মাটাকে মুক্তি দিল। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। এমনই এক বর্ষার সময় আমি ছুটি কাটাতে যাচ্ছি মামার বাড়ি।
তখন আমার বয়স 14 কি 15। আমার নাম বিভূতি চরণ। আমার বাড়ি গণেশপুর গ্রামে, আর আমার মামার বাড়ি হরিশপুর গ্রামে। আমাদের গ্রামের কয়েকটা গ্রাম পরেই হরিশপুর গ্রাম, তাই আমি হেঁটে যাওয়া আসা করি মামার বাড়ি। আমার মামার বাড়িতে আছে দাদু আর দিদিমা, দুই বুড়ো বুড়ি। তাই সুযোগ পেলেই দেখা করতে যাই, আর গিয়ে দিদা দাদুর আদর খেয়ে আসি। অন্যদিন জানিয়ে যাই, আজ তাদের না জানিয়েই চলেছি দিদার বাড়ি মাছ মাংস কাবিয়ে খাবো গিয়ে। তাদের না জানিয়েই চলেছি, তাদের চমকিয়ে দেবো বলে। দেখলাম দিদিমা উঠানে বসে রান্না করছে, আর দাদু দাওয়ায় বসে আছে। আমাকে দেখেই দাদু চমকে উঠল। অবশেষে দুপুরের আগেই পৌঁছে গেলাম মামার বাড়ি। আরে বিভূতি, কোনো খবর না জানিয়েই চলে এসেছিস যে? কোনো খবর না দিয়েই সব ভালো তো? হ্যাঁ গো দাদু, ভালো। তোমাদের কথা মনে পড়লো তাই চলে এলাম। আয় 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 আয়, বস বস বস। আরে কি গো, তোমার ভূতু এসেছে, জল বাতাসা দাও। দাদু দিদা আমাকে ভালোবেসে ভূতু বলে ডাকে। আমাকে দুজনায় দেখে খুব খুশি হলো। দিদা চলে গেল জল বাতাসা নিয়ে আসতে। তা ভূতু, মা বাবা সব ভালো আছে তো? হ্যাঁ দাদু, সবাই ভালো। হ্যাঁ চলো, আমি আসলাম মাছ ধরো। এত বেলায় আবার মাছ? রান্না তো হয়ে গেছে রে। না চলো, আমি মাছ ধরবো। আমার দাদুর বাড়িটা একদম একটা বাগানের মধ্যে। চারপাশে আর তেমন কোনো বাড়িঘর নেই, আর বাড়ির চারপাশটা বড় বড় গাছ আর ঝোপঝাড়ে ভর্তি। বাড়ির পাশে একটা পুকুর। পুকুরে জল একদম কানায় কানায় ভরা। দাদু খুব শখ করে এই পুকুরে মাছ চাষ করে, কিন্তু দাদু কোনোদিন নিজে ধরে খায় না। পুকুরে মাঝের মধ্যে চারা মাছ ছাড়া হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো বড় মাছ আমার চোখে পড়েনি। যাই হোক, দাদুকে দেখলাম একটা বড় জাল নিয়ে চলে এলো, কিন্তু আমি তো জাল ফেলতে পারি না, দাদু পারে। যদি বা মাছ পড়ে তা ওখানটাই পড়বে। ভূতু চল, ওই দিকটায় জাল ফেলবো। হ্যাঁ হ্যাঁ চলো, না পড়লে আমি জলে নেমে ধরবো তো। দাদু, এই এই তোমার স্বাদের পুকুর, মাছ কই? প্রতিবারই তুমি আমাকে এইসব ছোট মাছ খাও, বড় মাছগুলো যায় কোথায়? কি আর বলবো তোকে, এই ফাঁকা জায়গায় পুকুর ভর্তি মাছ, লোকে কি আর রাখে রে? সব ধরে খেয়ে নিয়েছে। অনেক চেষ্টার পরে মাছ ধরা পড়লো বটে, কিন্তু কয়েকটা পুঁটি। তার মানে লোকে সব পুকুর থেকে মাছ ধরে নেয়, তুমি কিছু বলো না? কাকে বলবো? কে চুরি করে তাকে কি আর ধরা যায়? এলাকায় বলি, কিন্তু তারা তো বলে কে সব মাছ ফাছ চুরি করে না। আর তাছাড়া সবারই পুকুর ভর্তি মাছ, কে চুরি করবে? তাহলে এত মাছ যাচ্ছে কোথায়? সব মাছ কি চুরি হয়ে যাচ্ছে? না, নষ্ট না, চুরি হচ্ছে রে। তখনই শুনি ঝপাং ঝপাং করে জাল ফেলার শব্দ পুকুরে। মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায়, আর বেরিয়ে এসেই দেখি কেউ নেই পুকুরের কাছে। যেন হাওয়ায় মিলিয়ে যায়, কিচ্ছু দেখতে পাই না। খুব পাকা চোর, বুঝলি? তুমি তো দিনের বেলায় দেখতে পাও না, তা রাতের বেলায় কি করে দেখবে? এই এই চুপ, আমি চোখে দেখতে পাই না, ওরা জানলে তো আরো বেশি করে চুরি করবে। তুই চুপ করে থাক, সবাই শুনে ফেলবে। জানে না বোকা ছেলে। আর চুরি করা হবে না, তুমি দেখতে পারতে না বলে কি হয়েছে? আমি তো দেখতে পাই। এবার দেখবো কে চুরি করতে আসে। এবার তুমি দেখবে দাদু, ভূতু গোয়েন্দার কাজ। ওই থাক থাক থাক, এই বলেছিস, আমার এই খুব শুনে খুব খুশি হলো। এই চল চল চল, এই যা পেয়েছি এই খাবি বাড়িতে রেঁধে, চল। কি আর করা যাবে, চলো তাই চলো। তারপরে দুপুর বিকেল দাদুর সাথে গল্প করে কালা। আমি দাদুর সাথেই শুলাম। দাদুর সাথে থাকলে অনেক গল্প শোনা যায়, তার লেগেই দাদুর কাছে শুলাম। দাদু নানান রকমের ভূতের গল্প আর চুরি ডাকাতির গল্প জানতো, তার লেগেই শোনার লেগেই আসতো। সন্ধ্যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমার দাদু ব্রিটিশ আমলের রেলের কর্মচারী ছিল, তারই কত রকম গল্প শোনাতো। এই গল্প শোনার ফাঁকে ফাঁকে আমার কান একদম খোলা রাখতে হবে, না হলেও মাছ চুরি করে পালিয়ে যাবে, আমি কিছুই বুঝতে পারবো না, বোকার মতন বসে বসে শুনবো। কি গো দাদু, তোমার মাছ চোর তো এলো না? রোজ রোজ আসে, আজকে কি আসবে না? রোজ আসে তো? হ্যাঁ হ্যাঁ, রোজই আসে, কিন্তু তাকে ধরা যাবে না বাবা। চল চল, মেলা রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়। কখন যে মাছ চোর আসবে আর মাছ চোরকে ধরবো, এটাই ভেবে পাচ্ছি না। বলতে বলতে এমন সময় শুনতে পেলাম মাছ ধরছে কেউ, পুকুরে জালের আওয়াজ আসছে। দাদু, এ তো পুকুরে জাল ফেলার শব্দ, চোর এসেছে, চলো ধরি গা। থাক থাক থাক, গিয়ে কোনো লাভ নেই, ওকে ধরতে পারবো না রে, ও বিরাট সাতির চোর। থাক থাক থাক, ঘুমিয়ে পড়, ওকে ধরতে পারবো না। দূর, তুমি চলো তো, নাহলে আমি একাই যাচ্ছি। তুমি যাবে কি বলো? এ তো জ্বালিয়েই মারলো রে। চ চ, দেখি ধরতে পারি কি ওকে। ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে গেলাম।
দাদু আর আমি টুকটুক করে পুকুরের সাইডে হ্যারকেল নিয়ে আসলাম, কিন্তু একই আশ্চর্য, পুকুরের সাইডে তো কেউই নেই। দাদু, চোর তো হাওয়া হয়ে গেছে, একটু তাড়াতাড়ি এলেই ধরা পড়তো চোর। আরে না না, এ দেশে চোর না, এ খুব শেয়ানা চোর, সহজে ধরা পড়বে না। চল ঘরে ফিরে চল, মেলা রাত হয়েছে, ঘুমাই গা। বেটা খুবই চালাক চোর আর খুব কাছেরই চোর, খুবই ভালোভাবে জানে দাদুকে। ঘরে এসেই শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, ওকে ধরতে হলে আমার ভিতরের সেই ভূতু গোয়েন্দাকে জাগাতে হবে। টাইম নষ্ট না করেই কাল সকাল থেকে কাজ শুরু করতে হবে। ওই চোরটাকে ধরতে হলে পুকুরের চারপাশটা ভালো করে আমাকে ঘুরে দেখতে হবে। এর লেগে পুকুরের চারি সাইডটা আমি ঘুরে দেখে নিই একবার, কোনো কিছু পুকুরের সাইডেও পেতে পারি, তাহলে ওকে তাড়াতাড়ি ধরতে পারবো আমি। সকালবেলায় ঘুম থেকে উঠেই চললাম পুকুরের ধারে, কিন্তু অনেক খোঁজার পরেও কোনো চিহ্ন তো আমি খুঁজে পেলাম না ও এরমভাবে ধরে তা। পুকুরের সাইডে কিছু নেই, আমি একদম কিছু ঘুরে কিচ্ছু পেলাম না। আমি অনেক কিছু ভাবতে ভাবতে আসতেই দেখলাম আম গাছের ওখানে সাদা কিছু পড়ে আছে। হ্যাঁ, মাছের কাঁটা এখানে পড়ে? সামনে গিয়েই দেখি আমি একটু চমকে গেলাম, এত মাছের কাঁটা এখানে আসলো কি করে? গাছের তলায় জড়ো হয়ে আছে অনেক মাছের কাঁটা, প্রায় 4-5 কেজি হতো। আর তার মধ্যে মনে হচ্ছে অনেক কাঁটা কিছুক্ষণের মধ্যেই খেয়েছে, তাই মনে হচ্ছে এখানে বসে কিছুতে। মনে হচ্ছে কাঁটায় রক্ত লাগা, আর মাথাটা এখনো কাঁচা রয়েছে, আর এখনো পচে যায়নি মাথাটা। এটা তাহলে সেই কাল রাতেরই ধরা মাছ, এখনো মাছের মাথা কিসের লেগে পচেনি। আমার ভেতরের গোয়েন্দা একটু সাড়া দিল, চোর হয়তো কিছু মাছ নিয়ে যেতে না পেরে এখানেই ফেলে দেয়। চোর অনেক মাছ ধরে না নিয়ে যেতে পেরে এখানে ফেলে দিয়ে যায়, তারপরে এখানে এসে বিড়ালে মাছগুনা খায়। তারপরে বিড়ালে খেয়েছে বলে মাছগুনা পচেনি, না হলে এতক্ষণ পচে যেত সেই কালকে রাতের মাছ। আজই আমি একটা চোরের কোনো ব্যবস্থা নিচ্ছি রাতের মধ্যেই, না হলে আমি প্রতিবার এসেই কোনোদিন বড় মাছ খেতে পাই না। শালা তুই প্রতিদিন আমার মাছ ধরে খাস, আজকে তোকে রাতেই আমি দেখবো তুই কত বড় চোর হয়েছিস। আর দাদু দিদিমাকে কোনো ব্যাপারটা কিছু বললাম না, আর গোপন ভয়ে আমি চোরটাকে ধরে ভূতু গোয়েন্দা দাদুদের কাছে নায়ক হয়ে যাব। তখন দাদু আমাকে বাজার থেকে কিনে বড় ইলিশ খাওয়াবে, খুব খুশি হবে দাদু। সন্ধ্যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম রাতে চোর ধরবো বলে, একটু ঘুমিয়ে নিলে রাত জাগতে সুবিধা হবে আমার। আর তাছাড়া না হলে দাদু জেগেই থাকবে সারা রাত, আর তাতে আমার কাজের অসুবিধা হবে চোর ধরতে গিয়ে। তার লেগে আমি চুপচাপ শুয়ে পড়ি দাদুকে নাটক করার লেগে। আর এমন সময় মেঘের গর্জন আর ঝমঝম করে বৃষ্টি নামলো মেঘ থেকে। আর বৃষ্টি নামতে ঠান্ডা আবহাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেই বুঝতে পারলাম না। মাঝ রাতে একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। কান খাড়া করে আবার সেই শব্দটা শোনার চেষ্টা করলাম আমি। ভালো করে শুনতেই আমি শুনতে পেলাম ওটা পুকুরে জাল কেউ ফেলছে। আজকে চোরকে ধরেই ছাড়বো। চোর বাবাজি এসে জাল ফেলেছে, আমি তো তোর লেগেই বসেছিলাম রে, আজ তোকে ধরবই। এই সঠিক সময় চোর ধরা, দাদুকে না দেখেই আমি একাই বেরিয়ে পড়লাম চোর ধরতে। আর চোর ধরতে বেরিয়েই আমি কোনো আলো ফালো না নিয়ে চুপচাপ আজ চোর ধরতে আসলাম। আর আলো দেখে প্রতিদিন রাতের মতন যদি চোর বাবাজি যদি পালিয়ে যায়, তার লেগে আমি আজ আলো নিইনি, আজ তোকে ধরবই। আবার আমি কানে শুনতে পেলাম সেই জাল পড়ার শব্দ পুকুরে, তার মানে এখনো চলছে চোর বাবাজির মাছ ধরা। আস্তে আস্তে তার মানে চোর বাবাজির মাছ ধরা ভালোই হচ্ছে। আমও গুটি গুটি পায়ে এগিয়ে যাই, চোর বাবাজি কেমন মাছ ধরে আমও তো দেখি আজ। আর ছুপি ছুপি এসেই আমি একটা গাছের তলায় দাঁড়ালাম, ও যেন না দেখতে পায় তার লেগে। ছুপি ছুপি আজ দেখতে হবে চোর বাবাজিরা আসলে কে আর কেরম করে ও মাছ ধরে, আজকে দেখি একটু। চোর বেটাকে যদি চিনা যায় তা কালই ধরবো চোর বেটাকে সবারই সামনে। গাছের আড়াল থেকে লুকিয়ে দেখতে রাখলাম চোর বাবাজি মাছ ধরছে কি না। কিছুক্ষণ দেখতে দেখতে আবার পুকুরে জাল পড়লো, কিন্তু পুকুরে শব্দই শোনা গেল, কিছু আর দেখা আর গেল না কে জালটা ফেলছে। কিন্তু শুধু তো শব্দটাই পেলাম, ওর তো জাল ফেললো, ওকে তো দেখতে তো পেলাম না কোথায় আছে ও। জালও পড়লো, পুকুরে জলও নড়লো, আবার কাউকে তো দেখতে তো পেলাম না, ও কি ভূত নাকি? আর এবার আমার একটু ভয়ও লাগলো, দাদুকে আজ না ডেকে এসেছি তার লেগে। দাদু আমাকে মানা করলো এই কারণের লেগে নাকি, এটা কোনো ভুতুরে ঘটনা না তো, তার লেগে আমাকে মানা করেছিল দাদু একা আসতে পুকুরের কাছে। কিন্তু পুকুরে জাল পড়ছে, কিন্তু কাউকে দেখা তো যাচ্ছে না। পুকুরে জাল পড়ছে, কাউকে দেখতে পাচ্ছি না, এ কি করে হয়? ভাবতে ভাবতে আমি যেটা দেখলাম আমার শরীরটা একদম চমকে উঠলো, আমার মাথা থেকে এই আকাশ চলে গেল, এরম দ্বারা একটা ব্যাপার। আমি দেখলাম কি যে জালটা ধীরে ধীরে পুকুরের আস্তে আস্তে উপরে উঠছে।
আর ভয়ে ভয়ে দাঁড়িয়ে থেকেই দেখলাম একটা কালো আবছা ছায়াতে জাল টানছে। আর দেখলাম জাল ভর্তি মাছ উপরে উঠলো। এত মাছ তো আমাদের দাদু সেদিনকে ফেললে এত মাছ তো উঠেনি। আর জাল থেকে মাছ ছাড়িয়ে ছাড়িয়ে ও কাঁচাই খেতে লাগলো। আমার জ্ঞান হারিয়ে যাওয়ার আগে আমাকে কোনো রকম বাড়ির মধ্যে ঢুকতেই হবে। এটা কি আমার দেখে যে একদম জ্ঞান হারানোর মতন ব্যাপার। এসব দৃশ্য দেখেই জ্ঞান হারিয়ে যায়। তার লগে আমি দেখি চেষ্টা করে যেতে পারি কি না আমারও জ্ঞান হারিয়ে যায়। ভূতু, ও ভূতু, উঠে পড় বাবা, সকাল হয়ে গেছে, তুই কি উঠবি না? না এখনো ঘুমাবি? দূর কথা শুনে ভূতুর ঘুম ভাঙলো, দেখলো অনেকটা বেলা হয়ে গেছে। বিছানায় ধীর করে উঠে বসলাম। দাদু, দাদু, তোমাকে একটা কথা বলার আছে। কথা? কি কথা বলার আছে? বল। ঠিক আছে, আমি পরে শুনছি, উঠে আগে হাত মুখটা ধুয়ে এক কাপ চা খেয়ে নে তো। না না দাদু, চা ফা খাওয়া থাক, তুমি এখানে বসো, আমি আগে কথাটা বলি। আচ্ছা আচ্ছা, বল কি কথা। জানো দাদু, কাল রাতে তুমি ঘুমিয়ে যাওয়ার পর দাদুকে কালকে রাতের আমি সব কথাটা খুলে বললাম। সব কথাটা দাদুকে বুঝিয়ে বলার পরে দাদু দেখলাম একটু রেগেই গেল। কি বলছিস রে, ও সব কিছু থাকে নাকি এখানে? তুই ভুল দেখেছিস, ওসব তুই ঘুমাসিনি, কাল রাতে ঘুমাচ্ছিলি সারা রাত। কী সব বলছিস পাগলের মতন? এসব কথা তোকে কে বলেছে? কে বলেছে তোকে পুকুরে মাছ দেখতে রাতে বেলায় একা একা যেতে? ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, দিয়ে হাত মুখ ধুয়ে নে। আর উঠে হাত মুখ ধুয়ে আজই বাড়ি যা। কেন দাদু, কি হয়েছে তাই আমি আজ বাড়ি যাব? ওই চোরের ভয়ে তুমি আমাকে বাড়ি তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, আমি বলছি তুই বাড়ি চলে যা। আর ওরা দিনের পর দিন চুরি করে যাবে, আর তুমি এরমভাবে হাত গুটি বসে থাকবে? দাদু, কতদিন বসে থাকবে? তোমার পুকুরের যে মাছ একদিনেই সব ছাপ করে দেবে ওরা। আর ওরা তো ভূত হয়ে আমাকে তো গিলে ফেলবে না? হ্যাঁ, তোকে গিলেই ফেলবে, তুই বাড়ি যা। ওরা কি মানুষ নাকি? ওরা হলো ভূত। ওরা হলো ভূত, মেজ ভূত, বুঝলি? হ্যাঁ, ভূত? ভূতে মাছ ধরে খাচ্ছে? ভূতে আবার কি করে মাছ খেতে পারে? আরে হ্যাঁ রে, এটা আজ থেকে হচ্ছে না, এই মাছ চুরি করা মেলা দিন থেকেই হচ্ছে। আমিও ওকে নিজের চোখে দেখেছি। আমি ওই ভূতকে নিজের চোখে দেখেছি। তুই ভয় পাবি বলে বলিনি, তার লেগে চোর বলে তোকে প্রতিদিন আমি সান্ত্বনা দিতাম। বুঝতে পারলি আমার কথা? ওই মাছ খাওয়া ভূতটা ওই পাশের আম গাছটা দেখতে পেয়েছিস? ওই আম গাছটাই থাকে। আর রাত হলেই নেমে মাছ ধরে ধরে খায় ভূতটা, বুঝলি? ওই তার লেগে আমার ওই স্বাদের আম গাছটাতে একটা আমও হয় না রে। ছোটোবেলায় কত আদর করে লাগালাম, আম ধরতো, এখন একটা আমও ধরে না। উড়ি বাবা, এ তো রীতিরকম ভয়ঙ্কর ব্যাপার। বুঝলাম দাদু, বিরাট ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা দাদু, এই ভূত তাড়ানোর কি কোনো ব্যবস্থা নেই তোমার কাছে? থাকলে ভূত তাড়িয়ে দাও না, নাহলে তো সব পুকুরের মাছ সাফ করে দেবে। আমরা তার লেগে এতদিন থেকে তোমার বাড়িতে এসে আমি একটা বড় মাছ খেতে পাচ্ছি না। আমি একদিন তো দিদিমাকে না জানিয়ে রোজার কাছে গিয়েছিলাম, কিন্তু সেই রোজাও ভূতকে কোনো জব্দ করতে পারেনি। পরে অনেক ভেবে একটা উপায় বলল, ওই গাছটাকে কেটে ফেললে ভূত পালিয়ে যাবে। হয়তো ওই ভূতের সমস্যা মিটবে ওই গাছটাকে কেটে ফেললে। ওই গাছটাকে কাটার পরে ও যদি আমার ঘরের উপরে এসে যদি থাকি, তখন যদি ঘরের উপরে উঠে মাছ খাই তখন কি হবে? দিয়ে মাছ টাছ খেয়ে আমার ঘরের উপরে যদি নাচা তাণ্ডব শুরু করে, তখন আমি কি করব? এই বয়সে অত ঝামেলা সহ্য হবে না বাবা, তার লেগে তান্ত্রিককে বলে আমি এই কথা বলে চলে এসেছি। আর যা চলছে চলুক, যদি দু একটা মাছ থাকে তা খাবো, না থাকে তা খাবো না। ঠিক আছে দাদু, তোমাকে কিছু করতে হবে না, ওই ভূতের ব্যবস্থা দেখি আমি কিছু করতে পারি কি। না না না, তোকেও একদম কিছু করতে হবে না ওই ভূতের ব্যাপারে। তুই আমার একটা ভালো কথা শোন, তুই আজকেই বাড়ি চলে যা, ওইসব ভূত ঝামেলায় পড়িস না, খুব খারাপ। ওই ভূত যদি তোর কোনো ক্ষতি করে দেয়, তখন তোর মাকে আমি কি জবাব দেবো? তখন যে বলবে দাদুর বাড়িতে গিয়ে ভূতে ওকে মেরে ফেলেছে, তখন আমার মান সম্মানটা থাকবে একদম ডুবে যাবে। তুই একদম বাড়ি চলে যা বাবা, এসব ঝামেলায় না পড়াই ভালো। না, আমি যাব না, তোকে বলছি তো, তুই বাড়ি যা, বাড়ি যা। আমি দিদিমাকে কিন্তু সব কথা বলে দেবো দাদু, তুমি যদি আমার সাথে এরকম করো। এই না 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 দাদু ভাই, ও এ কাজ করে না। না না দাদু ভাই, এ কাজ করো না, তোমার দিদা খুব ভয় পায় ভূতে, বুঝলে? তার লেগে আমি এতদিন বলিনি। এই কথা শোনার পরে এই বয়সে যদি ওর কিছু হয়ে যায়, তখন আমাকে ভাত কেড়ে দেবে। তুই দিবি বল? তাহলে আমাকে বাড়ি যাওয়ার লেগে জোর করো না দাদু। ওই ঠিক আছে, তোমার যা মনে হয় তুমি সে কাজ করো। ঠিক আছে দাদু ভাই, আমি তোমার কিছু বলছি না, আমি চললাম। দাদু একটু রাগ দেখিয়ে চলে গেল। সে ঠিক আছে, তখন আমার মনে অন্য চিন্তা চলে আসলো। কিভাবে এই ভূতকে জব্দ করা যায়, তবে দাদুর মাছের পুকুরটা বাঁচবে। আমাকে চিন্তা করতেই হবে ভূতকে জব্দ করার। একটু বেলা হতেই আমি পুকুরের ধারে গেলাম। দিনের বেলা পুকুরের ধারটা বেশ মনোরম, একদম পুকুরের ধারটা শান্ত পরিমাণ।
কিন্তু রাত হলেই শুরু হয় সেই ভূতের মাছ ধরার শুরু। রাত হলেই যত সব ভুতুড়ে কাণ্ড শুরু হয় এখানে। কিন্তু দাদু যে আমাকে চলে যেতে বলল, তাই অনেক আমি ভেবে ভেবে দেখলাম বিকেলেই বাড়ি যাব। পুকুরের জলেই কত ছোট ছোট মাছ চলছে। ওই মাছগুলোকে চড়া দেখে আমার খুব সুন্দর লাগলো। দেখি কটা যদি মাছ ধরতে পারি তো খেয়ে দেবে বাড়ি যাব। ছোটবেলায় সবারই মনে এই ইচ্ছেটা জাগে, মাছ ধরে আজ বাড়িতে খাওয়াবো সবাইকে, আমিও খাবো। অনেক চেষ্টা করে করে শেষে একটা মাছ ধরা দিল। কোথায় যাবে বাবু, আমার কাছে এসো। কিন্তু মাছটা রাখবো কোথায়? মাছটাকে জলের মধ্যে না রাখলে তো এক্ষুনি মারা যাবে মাছটা। ওই তো একটা বোতল দেখা যাচ্ছে না, ওইটার মধ্যে মাছটাকে রাখবো। বোতলটা কুড়িয়ে নিলাম, একটা সাদা কাঁচের বোতল। হ্যাঁ, এতেই হবে মাছ ধোয়া আমার। এই মাছটা তবে বেঁচে থাকবে। বোতলটায় হালকা জল ভরি, না হলে মাছটা বাঁচবে না। দিয়ে মাছটাকে ভরিয়ে দিই। ভূতু, ভূতু কোথায় গেলি রে? দূর, দাদু চলে এসেছে, পালাই। কিরে, পুকুরের ধারে কি করছিলি? কই, কিছু না তো। এমনি বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম পুকুরের ধারে। চল কিছু খেয়ে নেবি, চল, তোর দিদিমা ডাকছে তোকে। দুপুর গড়িয়ে বিকেল হলো, এবার বাড়ি ফেরার সময়। তো তখন আমার গায়ে প্রচণ্ড জ্বর চলে এসেছিল। দাদু ভয়ে ডাক্তার ডেকে নিয়ে এসে আমার চিকিৎসা করছে। ডাক্তারে কটা ওষুধ দিচ্ছি, খাইয়ে দেবেন। ওই ভালো হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, একটু বিশ্রামের দরকার আছে। তখন সন্ধ্যা 7টা বাজে। জ্বর একটু কমেছে। আমি চোখ খুলে দেখলাম দাদু আমার পাশে বসে রয়েছে। কি ঘুম ভেঙেছে? হালকা জ্বর কমলো? এখন কেমন লাগছে রে শরীরটা? হ্যাঁ, এখন একটু ভালোই লাগছে দাদু শরীরটা। হ্যাঁ, যাও না, যাও পুকুরের ধারে গিয়ে একটু বসে রয়েও। কেন, পুকুরের ধারে গেলাম বলে কি শরীরটা খারাপ হয়ে গেল নাকি? আমার জ্বর এসেছে। এসব ওই ভূতেদের আকর্ষণ, তার লেগে তোর জ্বর এসেছে। তোর দিদির মার আঁশ পাতলা, তার লেগেই তোর দিদিমার মাঝের মধ্যে এরম ধারায় জ্বর আসে। কিন্তু ও ভয় পাবে বলে আমি কিছু তোর দিদিমাকে বলিনি, আর ওই পুকুরে যেতে বারণ করতে পারিনি। ওইসব কিছুই না দাদু, তুমি একটু বেশি বেশি ভয় পাও। ও আচ্ছা, আমি একটু বেশি বেশি ভয় পাই বল। একদিন জানিস কি হয়েছিল? ও কিছু না দাদু ভাই, তুমি একদম ঠিক আছো এখন? হ্যাঁ, তাই তো। দেখলাম দিদিমা ঘরে এসেছে, তাই দাদু কথাগুলো এড়িয়ে গেল। দিদিমা আমার লগে গরম চা আর মুড়ি এসেছে। তখন মাঝরাত। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। শরীরটা যেন আমার একটু কেরম ঝরঝরে লাগছে। শুয়ে শুয়ে আর ঘুম আসছে না। হঠাৎ শুনতে পেলাম সেই হাড় হিম করা শব্দ। শুনলাম পুকুরে আবার জাল পড়ছে। তার মানে সে এসেছে। ঘটনাটা ভাবলেই আমার সারা শরীর একদম হিম হয়ে যাচ্ছে। ঘরের চারপাশটাও কেন অস্বাভাবিক লাগছে আমার দেখে। যেন মনে হচ্ছে সবাই যেন এখন একটা ভৌতিক নাটক তৈরি করছে। প্রচণ্ড ভয় পেয়ে আছি আমি এখন। মনের মধ্যে দণ্ড চড়তে লাগলো। যাব, একবার গিয়ে দেখবো পুকুরের ধারে। আমি গেলে দাদু তো জানলে খুব বকবে। না, একবার যাই না। তারপরে মেলা মনে সাহস গুছিয়ে উঠে বসলো। যা হয় হবে, একবার গিয়ে দেখি তো। ছুপি ছুপি বাইরে বেরোলাম। ধীরে ধীরে এগিয়ে গেলাম পুকুরের কাছে। একটু দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। পুকুরের সাইডে দাঁড়িয়েই দেখলাম একটা ছায়ামূর্তি জাল ফেলছে। কি ভয়ঙ্কর একটা দৃশ্য! এই দেখে আমার একবারে ভয়ে জান চমকে উঠেছিল। যেন ওটাকে দেখেই একদম ভিমড়ি খাওয়ার জোগাড়। যেন মনে হচ্ছে পুকুরে জাল ফেলে মাছ ধরছে। সে একটা করে মাছ ধরছে আর খাচ্ছে, আর মাছ শেষ হলেই সে খেজাল মারছে আবার পুকুরে। হঠাৎ আমার চোখটা গেল সেই ঘাটের সাইডে বোতলটার দিকে। বোতলের মধ্যে মাছটা এখনও বেঁচে আছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, কাল ওকে নিয়েই আমি বাড়ি ফিরে যাব। এই ভুতুড়ে তাণ্ডব থেকে মুক্তি পাওয়া এত সহজ ব্যাপার না। হঠাৎ কিসের একটা ধাক্কায় বোতলটা পড়ে গেল। বোতল থেকে জল বাইরে পড়তে লাগলো। মাছটাকে দেখলাম ছটফট করছে। মাছটা হয়তো জলটা পড়াতে আর বাঁচবে না। হঠাৎ দেখলাম বোতলটা উপরে উঠে যাচ্ছে। এইসব কি হচ্ছে এখানে? বুঝতে পারলাম না কি হলো। সেই অচল নিয়েই বোতলটাকে হাতে নিয়েছে। ওইটুকু মাছকে ও ছাড়বে না। আমার স্বাদের মাছটার পান এখন বিপন্ন। আর দেখলাম ছায়ামূর্তিটা বড় আঙুল বের করে মাছটাকে ধরতে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না বোতলের মধ্যে। কিছুক্ষণ ওরমভাবে চেষ্টা করার পর ছায়ামূর্তিরা বোতলটাকে ঘাটের উপরে রেখে দিল।
ও, মাছটা মনে হয় রেহাই পেলো এতক্ষণে। তা নয়, মাছটা এখনো রক্ষা পায়নি। বেয়াদব ভূতটাকে দেখলাম কালো ছায়া হয়ে বোতলটার মধ্যে ঢুকছে মাছটাকে খাওয়ার লেগে। ওইটুকু মাছকেও বেটা ছাড়বে না। কি নৃশংস ভূত রে বাবা! হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি ছুটে গেলাম ঘাটে ওই বোতলটার ঢাকনিটা খোঁজার লেগে, দিয়ে ওই বোতলটাকে আটকিয়ে দেবো, আর ভূত বেরাতে পারবে না। আর ভূতটাকে বোতলটার মধ্যে চিরকালের লেগে আটকিয়ে দিলাম। পেরেছি আমি ভূতটাকে জব্দ করতে। দেখ মজা বেটা কেরম লাগে তোর এবার বোতলের মধ্যে ঢুকে। তখন ভূতের কি নৃশংস চিৎকারের আওয়াজ! চারপাশের পরিবেশটা কেমন কেঁপে উঠল। বিদায় নিলাম দাদুর বাড়ি থেকে। দাদু আমাকে এগিয়ে দিতে আসলো। পরের দিন সকাল হতেই, দাদু আর আসতে হবে না, যেতে পারবো। ভালো করে তাহলে যাস। আবার আসিস কেমন দাদু ভাই? হ্যাঁ গো দাদু, আবার আসবো পরে। এসে সব থেকে পুকুরের বড় মাছটা ধরে খাবো। কিন্তু সে উপায় কি আর আছে রে? সেই উপায় কি আর আছে রে ভাই? নিশ্চয় আছে। সে আর কোনোদিনও তোমায় জ্বালাবে না। চলি গো দাদু। সে আর জ্বালাবে না? তার মানে ও কি বলতে যাচ্ছে? আরও ভালো ভালো ভিডিও দেখার লেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইকও করে দেবে। কালী ভারতে এসেছে আজকে 2 দিন, এখনও কোনো আশ্রয় কালী জোগাড় করতে পারেনি। আর সবারই সাথে ভিড় করেও থাকতে চায়নি। তাই সামান্য কোনো জিনিসপত্র নিয়ে কালী ঘুরছে পথে পথে। নিজের বাড়ি থাকতেও কালী আজকে রাস্তায় চলে এসেছে। পথ চলতে চলতে এক নির্জন শ্মশানে এসে পৌঁছায় কালী। শ্মশানটা গাছগাছালি আর আগাছালায় ভরা। আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু একটা কুঁড়ে ঘর শ্মশানের এক কোলে রয়েছে। দেখে মনে হচ্ছে ঘরটা দেখে কেউ থাকতে পারে। কিছু না হোক একটু জল তো পাওয়া যাবে বাড়িটায় গেলে। খাবারের আশা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, আর ও বাড়িতে গেলে খাবার পাওয়া যাবে না। খাবার না পাওয়া গেলেও একটু জল পাওয়া গেলেও হবে। কেউ বাড়িতে আছো? আমাকে একটু জল দিতে পারবে? ঘর থেকে বেরিয়ে এলো এক তন্ত্রক সাধু। তার শরীর দেখে মনে হচ্ছে সে একটা বড় জ্যোতিষী। তাকে দেখে কালী খুব খুশি হলো। প্রণাম নেবেন বাবা। ওই দেখো কলসি, ইচ্ছা মতন জল খাও। ধন্যবাদ বাবা জল খাওয়ানোর লেগে। নাও এখানে এসে বসো। এবার বলো তো কে তুমি, আর কোথায় থেকে এসেছো? আরে আমি কালী, কালীপদ বাঘ। ওই পার থেকে এসেছি। আশ্রয়ের লেগে পথে পথে ঘুরে বেড়াচ্ছি বাবা। তোমার আর কেউ নেই? না, সেই ব্যাপারে আমি খুবই ভাগ্যবান। এই যদি আমার কেউ থাকতো, তাদের কষ্ট দেখে আমি আসতে পারতাম। আমি দুটো খেতে পাই না, ওরা থাকলে আমি কষ্ট পেতাম না? আর আমি ওদেরকে কি করে খাওয়াতাম? এই যে এই কুঁড়েটা দেখছো, এটা আমার না। এই কুঁড়েটা আমার না, আমার এক ভক্তর। এই কুঁড়েটা বলরাম দত্তের। এই যে শ্মশানটাকে দেখছো, এটা খুবই পবিত্র জায়গা। পবিত্র আর খুবই জাগ্রত এই শ্মশানটা। আমি তাকে বলি, বাবা বলরাম আমি কদিন শ্মশান থেকে ঘুরে আসি। আমি কদিন সাধনা করতে যাই শ্মশানে। বলরাম তোমার শ্মশানের কাছে একটা কুঁড়ো ঘর আছে, আমাকে কদিন থাকতে দেবে? কি বলছো বাবা, সব কিছু তো তোমারই দয়ায়। ওই কুঠিতে কি তুমি থাকতে পারবে? আমি পথঘাট ঝোড়ে জঙ্গলে থাকা মানুষ, আমি তাও তো একটা কুঁড়ে ঘর পাবো। থাকতে পারবো না কেন বলরাম? নিশ্চয়ই থাকতে পারবো। আচ্ছা বাবা, আমি প্রতিদিন গিয়েই তোমার সেবা দিয়ে আসবো। আর একদম যাবে না বলরাম ওখানে খেতে দিতে। আমি একাই খেতে ভালোবাসি। আর আমি ধ্যানের সময় কারোর সাথে কথা বলি না। আমার কাজ হয়ে গেলে তোমাকে খবর দেবো। তোমার যা ইচ্ছা বাবা। এখন আমার কাজ শেষ, আজই সন্ধ্যায় আমি চলে যাব। তুমি থাকলে থাকতে পারো ওই ঘরে। তুমি যতদিন না কোনো আশ্রয় পাও এখানে থাকতে পারো, তবে বলরামের কাছে অনুমতি নিয়ে। সে তো নিশ্চয় বাবা। আমি কালই বলরাম বাবুর কাছে গিয়ে অনুরোধ করব আমাকে এখানে আশ্রয় দেওয়ার লেগে। আমার কথা বলো, তবে না করবে না, ও তোমাকে আশ্রয় দেনের জায়গা দেবে। চলো এখন একটু কিছু খেয়ে নেবে। তুমি ক্ষুধার্ত। তোমার অশেষ কিবা বাবা, আমাকে দুটো খেতে দেবা। আমি তাহলে আসি কালী। এই রাতের বেলায় তোমাকে যেতে হবে বাবা, কাল সকালে গেলে হতো না? না রে, তা হয় না। রাতে আমার এক বড় সাধনা আছে। সেই সাধনাটা করতে হবে আজই এক জঙ্গলের মধ্যে গিয়ে। তারপর আমার বাস্তব ভিটেতে চলে যাব আমি। তবে আচ্ছা বাবা, তবে তাই যাও। আমার কয়েকটা সাধনার বই এই ঘরে রইলো, কোনো মন্দিরে তুমি পৌঁছে দিও। আর একটা কথা। কি বাবা? আর রাতে একটু সাবধানে থেকো, এখানে ভূত পেতের দাবাদাবি একটু বেশি, বুঝলে? ওরা একটু মানুষকে বেশি অপছন্দ করে, বুঝলি? আমার ভাগ্যে যা আছে তাই হবে, আমার কেউ পেছে কাঁদার মতন কেউ নেই। যা হবে হবে, এখানেই থাকতে হবে। আমার তো কোনো জায়গা নেই, আমি না হয় ভূতেদের সাথেই থাকবো। আমি এখন আসি, তুই ভিতরে যা, বুঝলি?
কালীপদ দাঁড়িয়ে থাকে আর সে দেখতে থাকে কোনো ভূত ভূত এখানে আসছে না তো। শ্মশানের এক অদ্ভুত রকম পরিবেশ, দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক, শিয়ালের ডাকের সাথে ঝিঁঝি পোকাতেও ডাকছে। শ্মশানের পরিবেশটা দেখে ওর খুব আতঙ্কিত মনে হলো আর খুবই ভয় লাগলো। চারপাশে তাকিয়ে কোনো জনপ্রাণী ও দেখতে পায় না, আর ভূত তো দেখতেই পায় না এত তাকিয়ে তাকিয়ে। কালীপদ ওইসব কথা ছেড়ে দিয়ে ভিতরে চলে যায়। ঘরের ভিতরটা সে ভালো করে ঘুরে ঘুরে দেখে। সে মেঝেতে একটা সব পাতা, ঘরের এক কোণে একটা চৌকি রয়েছে, আর তাতেই রাখা সেই সাধুর তান্ত্রিকের বই। ঘরের দেয়ালেই ঝুলছে সেই সাধুর কয়েকটা পোশাক। ওই সাধু নিয়ে যায়নি সাথে করে পোশাক গোনা। যাক বাবা, একটা থাকার জায়গা তো পেলাম যেরকমই হোক। যার বাড়ি সে তো এখানে এসে আর থাকবে না, কিন্তু সাধু যে বলে গেল বলরাম দত্তর কাছ থেকে আদেশ নিয়ে এসে তারপরে এইখানে থাকার অনুমতি নিয়ে, ও থাকগা। বলরাম দত্ত যেদিন আসবে হাতে পায়ে ধরে জাতামাতা করে বুঝিয়ে দেব। যখন আসবে তখন ব্যবস্থা করে নেব। আপাতত নিজে থেকে যাওয়ার দরকার নেই। গ্রামে ঘুরে ভিক্ষা করে আমার ভালোভাবে চলে যাবে। আর থাকার জায়গা তো আছেই, কোনো টেনশন নেই। ব্যাস শুয়ে পড়ি, এখন খুব ঘুম আসছে। যাই হোক, জেগে থেকে আর কোনো কাজ নেই, একটা থাকার জায়গা পেলাম। খুবই আমি ক্লান্ত, আমার একটা ঘুমানোর জায়গা পেলাম। রাতের একটা বেকট আওয়াজে ঘুম ভেঙে গেল কালীর। দরবার করে উঠে পড়ল সে। বাইরে তখন বিরাট বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে বাজ পড়ারও শব্দ আসছে কানে। কিছুক্ষণ পর তার মনে হলো এ বাজ পড়ার শব্দ হতে পারে। তারপরে ভাবলো না, কেউ যেন দোলনায় দোলছে মনে হচ্ছে। সেই দোলনাটা থেকে ক্যাঁচকুচ করে আওয়াজ আসছিল। ভয় পেয়ে গেল কালী। তারপরেও মনে হচ্ছে কেউ বাইরে দৌড়াদৌড়ি করছে, বাইরে কারা যেন দৌড়াদৌড়ি করছে, আর মাটিতে জমে থাকা জলে সেই পা পড়ছে আর সেই আওয়াজ হচ্ছে, আর বোঝা যাচ্ছে কেউ দৌড়াদৌড়ি করছে। ভয়ে এবার রাম রাম জপতে লাগলো। এ যে কালীর চিন্তারও বাইরে, এ তো ভাবতেও পারেনি এরম ধারা হবে রাত্রির বেলায়। মনে হচ্ছে শ্মশানের ভূতগুনা কাকে যেন বাইরে ডাকছে, তাদেরকে ডাকছে খেলায় আমাদের সাথে মারতে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল। এতক্ষণের পরে অবস্থার কোনো উন্নতি হলো না, বরঞ্চ আবার বাইরে থেকে বেশি ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে লাগলো। হঠাৎ এমন সময় দরজায় প্রচণ্ড ধাক্কা মারছিল কে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। ভয়ে কালী এক কোণায় ঘরের জড়ো হয়ে গেল। ভয়ে ভয়ে কালী বলল, আমার দরজার সামনে কে? তারপরেও কিন্তু দরজা ধাক্কানো থামলো না কালীর ঘরের। কালী বুঝে উঠতে পারলো না এই দরজা ধাক্কানোর লেগে আমি কি করব। হঠাৎ কালী ইটা সেটা ভাবতে ভাবতে ওর চোখটা পড়লো ওই তান্ত্রিকের বইয়ের মধ্যে। তখনই বইটার দিকে দৌড়িয়ে ছুটে চলল। ওই বইগুনা দেখে কালী অনেকটা সাহস পেল। সেখান থেকে কালী একটা বই তুলে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। এগিয়ে আস্তে আস্তে দরজার সামনে এসে দাঁড়াতেই দরজা থামানো। দরজার সামনে আসতেই দরজা থেমে গেল, থামানো। বাঁ হাত দিয়ে দরজা খুলল কালী। না, বাইরে কেউ তো নেই। চারিদিকে বৃষ্টির খলখল শব্দ আর শশা করে চলে যাওয়া বাতাসের হাওয়ার আওয়াজ। ভালো করে এদিক সেদিক তাকিয়ে দেখলো সে কেউ রয়েছে কি না। সামনে চালা থেকে লাফ মেরে পড়ল একটা কালো বিড়াল। ওই বিড়ালটা কালীর দেখেই কালীর হার্টবিট বেড়ে যায় তখন ভয়ে। কি সাংঘাতিক বিড়াল একটা, দেখেই ভয় কেমন লাগছে। একটু দূরে গিয়ে এই বিড়ালটা এক নিষ্ঠায় কালীর দিকে তাকিয়ে রইল। কালী তখন দরজা বন্ধ করে দিল। দূর, মনে হয় আমার যেন মনের ভুল, সেরকম তো কিছুই দেখতে পেলাম না বাইরে। বৃষ্টির ঠান্ডা আবহাওয়ায় ঘুম চলে এলো কালীর। আর ঘুমিয়ে যেতেই সেই ভূতেদের তাণ্ডব শুরু হলো সেই পায়ের আওয়াজের। আর কার যেন আওয়াজ লাগছিল কানে, কেরম ধারা হাসির আওয়াজ ভূতের। সকালে ঘুম ভাঙল কালীর। আকাশ একদম একেবারে পরিষ্কার, কোনো মেঘ জল বৃষ্টির আবহাওয়া নেই। মুখ হাত পা ধুয়ে বেরিয়ে পড়ল কালী ঝোলা নিয়ে। তাড়াতাড়ি ভিক্ষা করে কিছু না নিয়ে আসলে খাবার জুটবে না কালীর। এই অসময়ে ভিক্ষাটা পাওয়াও খুব মুশকিলের ব্যাপার। রাস্তায় যে যা দেয় সে খেয়ে নেয় কালী। দিনের শেষে অল্প কিছু চাল আলু নিয়ে বাড়ি ফিরল কালী। দেখি কোনো জায়গায় তো আখা চুলো নেই, এই বাইরেই চাল আলু সেদ্ধ করে খেতে হবে। চারপাশ থেকে সে কাঠ কুড়িয়ে জড়ো করলো আঁকা ধরানোর লেগে। এই শ্মশানে কাঠগুনা যে কোনো মরার কাঠ, এতে কোনো সন্দেহ নেই। উনান তৈরি করে কাঠ জ্বালালো কালী। তারপরে কড়াইয়ে চাল আর আলু দিয়ে সেদ্ধ করতে দিল। আলু আর চাল চাপিয়ে দিল তৈরি হওয়ার লেগে আখায়। হঠাৎ কালীর কানে আসে ফিস ফিস শব্দ।
চমকে উঠে সে। এদিক সেদিকে তাকিয়ে দেখে কেউ ওখানে নেই, তবে যেন মনে হচ্ছে ঝোপঝাড়ার আড়াল থেকে কেউ যেন একই নিষ্ঠায় কালীকে দেখছে। আর দূর থেকে শিয়ালের ডাক আরও ভয় পাইয়ে দিচ্ছে কালীকে। আর তখনই ভূতগুনা বলছে, কিরে কালীপদ, দুটো ভাত খেতে দিবি না? দে দুটো ভাত খায়, অনেক দিন কিছু খাইনি, দে দুটো ভাত খাবো। আর ভয়ে থমকিয়ে বসে পড়ে কালী ওখানে। আর একবারে কানের পাশে স্পষ্ট শুনেছে সে কেউ ওকে ভাত চাতে। আর মুখ ঘুরে দেখে পেছনে কেউ নেই। এ কি করে সম্ভব? আমাকেই তো এক্ষুনি পেছ থেকে কেউ ভাত দে বলে ডাকলো। সে তো আমাকে ডেকে আর হাওয়ায় আর মিলিয়ে যেতে পারে না। না, এ তার মনের ভুল না, ওকে পেছে থেকে কেউ ডেকেছে, ওর ভালোভাবে দেখেছে ও। তারপরেই ওর মনে পড়ে গেল সেই সাধুর কথা। ও সাধু কিন্তু এমনি ওকে মানা করেনি, ও ঠিকই বলেছিল এখানে রাত হলে ভূত পেতের খুব অত্যাচার হয়। এখন কালী বুঝতে পারছে সেটা। তারপরে কালী কিছু না ভেবে হাতে ওই ভাতগুনাকে ঢেলে ঘরের মধ্যে চলে গেল। তারপরে ঘরে এসে ভাতগুনা একটা থালায় ঢেলে খেতে লাগে কালী। এক গাছ ভাত মুখে নিয়েই কালী থেমে যায়, বলছে, এ কি ভাত? এ ভাতের কোনো স্বাদ নেই, কিছু নেই। এ তো কিরকম ভাত, আমি তো জীবনে খাইনি, দেখি কিরম ভাত। কি ব্যাপার হলো, ভাতগুলো এরকম হয়ে গেল? ভাতের কোনো স্বাদ গন্ধ কিছুই নেই। ও ভাত খাচ্ছে তো নিজেই বুঝতে পারছে না ও ভাত খাচ্ছে। ভাতের পরে আলুটাকেও খেয়ে দেখে, সেটাও খেয়ে দেখলো একই ব্যাপার, কোনো স্বাদ কিছু নেই। আলুতেও একটা স্বাদ হবে সেটাও নেই। কেউ যেন মনে হচ্ছে ভাত আর আলুর স্বাদ একদম চুষে খেয়ে নিয়েছে, তার লেগে আমি কোনো স্বাদ পাচ্ছি না। আর ওইসব কাঠ দিয়ে রান্না করলাম বলে এই হলো। আমি যদি ভালো কাঠ কুড়িয়ে নিয়ে আসতাম তবে এটা হতো না। এটা ভূতেদেরই কাজ, সব স্বাদ কেড়ে খেয়ে নিয়েছে আমার। পেটের জ্বালা বড় জ্বালা, কিছু না ভেবেই দেখলো আমাকে তো খেতে তো হবেই, নাহলে আমি খিদিতে মরে যাব। দিয়ে ও খেতে লাগলো। বিছানায় শুয়ে শুয়ে কালী ভাবতে লাগলো এখানে থাকাটা কি ওর ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আর যে কোনো সময় ভূতের হাতে মারাও যেতে পারে কালী। আর কি করা যায়? উপায় তো একটা ভাবতেই হবে, কি করা যায় এই ভূতেদের সাথে লড়ার লেগে। না হলে কিন্তু এই দুর্দিনে এরকম ধারা আশ্রয় কোনো জায়গায় আর পাওয়া যাবে না। এসব কথা ভাবতে ভাবতেই ঘুম চলে আসে কালীর। দিয়ে ঘুমিয়ে পড়ে কালী। হঠাৎ দরজা থামানোর জন্যই ঘুম ভেঙে যায় কালীর এত আওয়াজে। চোখ খুলেই সে বুঝতে পারে আগের রাতের মতন কেউ এসে আমার দরজা থামাচ্ছে। বেকট চিৎকার ওর কানে আসতে লাগে কালীর। তখন ও বিরাট ভয় পেয়ে যায়। ভয়ের জ্বালায় জড়সড় হয়ে কালী কাঁপতে লাগে কালী। এমন সময় চারপাশ কাঁপিয়ে শোনা গেল কালীর কানে একটা কিরম শব্দ। তখনই বলল ভূতগুনা, কিরে কালীপদ, ভাত দিবি না? তখন বলল, একটু ভাত দে, কতদিন খাইনি ভাত, একটু ভাত দিলে খুব ভালো হয়। আমি মেলা দিন ভাত খেতে পারিনি, তার লেগে আজ তুই ভাত রেঁধেছিস, আমার খেতে খুব মন যাচ্ছে। আমার ছোটো থেকেই খুব ভাল লাগে আলু আর সিদ্ধ ভাত। এই ভাত দিবি না কথাটা বলার পরেই কালীর ছাদের উপরে উঠে সব লাফালাফি করা শুরু করলো ভূতেরা। পান পাখিটা মনে হয় ভয়ে তার দেহ থেকে বেরিয়ে যাবে। কালী এই বিপদ থেকে কী করে বাঁচবে? সে যে নাহলে মরে যাবে, কোনো তো একটু উপায় খুঁজতে হবে কালীকে বাঁচার লেগে। এদিক সেদিক কালী তাকাতে তাকাতেই দেখতে লাগলো সেই সাধুর ওই বইগুনার দিকে তাকালো কালী। ভাবলো এই বইগুনালি কিছু করা যায় তা দেখি ভূতেদের সাথে। হ্যাঁ, হয়তো ওই বইগুনাই আমার প্রাণ বাঁচাতে পারবে। সে তাড়াতাড়ি একটা বই নিয়ে শপের উপরে বসেই দেখতে লাগলো কি লেখা আছে বইয়ের মধ্যে। আরে এ তো বাংলায় লেখা, এ তো নানা রকম তন্ত্র সাধুদের লেখা বই। এ আমি কি করে বুঝবো এ কী লেখা? কিন্তু তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসলো, এই বাংলা বইগুনা পড়তে হবে আমাকে। এই ভূতেদের সাথে বাঁচতে গেলে আমাকে একটা বড় সাধু হতেই হবে, না হলে এদের সাথে আমি বাঁচতে পারবো না। তবে এদেরকে উচিত শিক্ষা আমি দিতে পারবো। তাই আমি শিখতে লাগলাম তন্ত্র, তাদেরকে সব মন্ত্রবত্ত। এক মনেই কালীপদ পড়তে লাগলো। এত ভূতপ্রীতের অত্যাচারেও কালীপদ তান্ত্রিক হবে মনে সিদ্ধান্ত করে নিয়েছে। এত জোরে দরজা ঠকঠক করছে, তাও কালীপদ কোনো দিকে না তাকিয়ে পড়তে রইল। কালী মনে মনে ভেবে নিয়েছে, যাই হয়ে যাক আজকে আমি এই পড়া থামাবো না। তাতে ভূতেরা কিছু আমাকে মেরে ফেললেও আমার কোনো যায় আসে না। আমি পড়া যদ্দূর আছে আমি পড়েই যাব। তবে আমি কিছুদিনের মধ্যে তান্ত্রিক হয়ে ওদের সাথে লড়তে পারবো। তখন দেখব ওরা কি করে আমাকে জ্বালাতে আসে। সারা রাত কালী বই পড়ে নানান তন্ত্র তান্ত্রিকের সব কিছু জেনে গেল। মেলা কিছু কালী ওই বইয়ের মধ্যে পড়েই তারপরে বুঝতে পারলো কি করে যে এই ভূতেদের বশ করে আমি কাজ করাতে পারবো। তখন আমি একটা সুখের জীবন বোঝাতে পারবো। তখন ওই ভূতগুনাকে দিয়ে চাল ডাল আলু সব পাকিয়ে খেতে পারবো। তখন আমার কাজ করতে কোনো কিছু লাগবে না, তখন আমাকে ভূতেরাই কাজ করে দেবে।
সকাল হতেই যখন কালী ঘরের বাইরে বেরোলো, কালী মনে মনে ভাবলো আজকের থেকে আমার সকাল অন্য সকাল হয়ে গেল। জ্ঞানে তার মন একদম উৎপন্ন হয়ে গিয়েছিল। আজ রাত থেকেই আমাকে তন্ত্রপত্র শুরু করতে হবে। আমি তো বই পড়ে তো বেশি কিছু তো শিখতে পারিনি, তার যেটুকু শিখেছি ওইটুকু নিয়েই তন্ত্র তারিখের একটা যজ্ঞ করব। কালী মনে মনে ভাবলো আমাকে তো যজ্ঞ করার লেগে কিছু আমাকে খেতে হবে, না খেলে তো আমি যজ্ঞ করতে পারবো না। তাই গুটি গুটি পায়ে কালী ভিক্ষা করতে এগিয়ে চললো। কালীর ভিক্ষা করে আস্তে আস্তেই মেলা রাত হয়ে গিয়েছিল। তখনই কালীর ফিরতে মেলা রাত হয়ে গিয়েছিল, তাই ঝোলাটা ধুয়ে কালী কাঠপত্র জোগাড় করতে লাগলো ভাত করার লেগে। নাহলে কালী খেতে পাবে না। কাঠ ফাড়ি রাশিটা গুছিয়ে আবার আঁকা জ্বলানো শুরু করলো। তারপরে কালী একটা কাঠ নিয়ে মন্ত্র বলতে বলতে একটা দাগ টেনে দিল। ওর মধ্যেও ভাবছে ভূত আসতে পারবে না, দেখা যাক আসতে পারে কি না। তারপরেই কালী রাজা মেলে বসেই যজ্ঞ করতে শুরু করে দিল। কালীপদ যজ্ঞ করতে করতে হালকা হালকা শুনতে পাচ্ছিল কালীপদ এই যজ্ঞ করছে, তাই সব ভূত মিলে সব কী সব যুক্তি করছিল। ও যুক্তি করে কালীপদ বলছিল আমার কিছু তুই ওরা করতে পারবি না। তখনই ভূতগুনা বুঝে গেল কালীপদ এত রাতারাত এত শক্তিশালী হয়ে গেল কি করে। তখনই কালীপদ যজ্ঞ ভাঙার লেগে এখানে সেখানে ঝোপঝাড় লড়ে উঠছে। তবেও কালীপদ যে কোনো যজ্ঞ করা ছাড়লো না, তোদেরকে আজ উচিত শিক্ষা দেবো বলে। তখনই কালীপদ হালকা হালকা শুনতে পাচ্ছে ভূতে কালীপদ সামনে দিয়েই যাচ্ছে, হাসছে, তাও কান গাচ্ছে, ই করছে, তাও কালীপদ চোখ খুলে তাকিয়ে দেখছে না একবারের লেগেও। তখনই কালীপদ দেখছে কেউ নুপুর পরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আমার সামনে দিয়ে। কিন্তু কালীপদ জানে না ও যেইটুকু মন্ত্র জ্ঞান্তর শিখেছে ওর থেকেও শ্মশানটা জাগ্রত। ও কিছুই করতে পারবে না ভূতগুনার। আমার তো মনে হচ্ছে এটাই ভূতেরা ভাবছে। তারপরে ভূতেরা বলছে তুই কালীপদ যাই করলে আমাদের কিছু করতে পারবি না। আমি তোর ভাত প্রতিদিন এভাবে খেয়ে যাব। তারপরে কালীপদ মনে মনে বলছে ঠিক আছে আজ তোদের দেখছি আমি তোরা কি করে আমার ভাত নষ্ট করতে পারিস। তখনই কালীপদর যজ্ঞ শেষ হয়ে গেল। তখনই দেখলো কালীপদ রান্না সম্পূর্ণ হয়েছে। তখনই একটা পাত্রে ঢেলে কালীপদ ঘরের মধ্যে চলে গিয়ে গেটটা বন্ধ করে দিল। ঘরে গিয়েই কালীপদ শান্তি করে খেলো। আজকে কোনো ভূতে ওর ভাতের স্বাদ কাটতে পারেনি। তার মানে ওই তান্ত্রিকের বইগুনায় কালীপদর কাজ দিয়েছে। তার মানে কালীপদ মেলা কিছু শিখে গেছে, এটা মনে মনে ভাবলো। এবার আমার খুব ভালোই হবে। তারপরে কালীপদ ক্লান্ত ছিল, তার লেগে কালীর খেয়ে দিয়ে ঘুম চলে এসলো আর কালী ঘুমিয়ে পড়ল। হালকা রাত হতেই সেই কালীপদর গেটে আবার সেই ধাক্কা মারার আওয়াজ। তখন মনে হচ্ছে শ্মশানটা একদম ভূতুরে রাজ্য। কিন্তু যাই হোক কালীর ওই মন্ত্র পড়ে কাজ হয়েছে। আজকে এত চিল্লানোর পরেও তাও কালীর ঘুম ভাঙলো না, ভূতে তাও ঘুম ভাঙাতে পারলো না। যাই হোক ভাত টাত খেয়ে কালী একদম সুখের ঘুম মেরেছে। যতই চিল্লাক কালী আজ আর উঠছে না। এইভাবেই কালীর দিন কাটতে লাগলো। তারপরে শ্মশানে নানান যজ্ঞ ভোগ্য করে কালী বড় একটা তান্ত্রিক হয়ে যাচ্ছে দিনকা দিন। ধীরে ধীরে কালী সাধনায় বহুত শক্তি লাভ করলো। শ্মশানের ভূত পেতরা কালীর এখন ধারের কাছে আসতেও ভয় পায়। এইদিকে কালী অপেক্ষা করছে শ্মশানে কোনো মরা আসার। তারপরেই কালী মনে মনে ভাবছে একটা মরা আসলে আমি চরম সাধনাটা করতে পারবো। সেই সাধনাটা মরার কাঠ ছাড়া হবে না, আর মরা পুরানো সে হাড় ছাড়া। বলরাম দত্ত এসবের কিছুই জানে না। সে তার বাড়িতে নিশ্চিন্তে বসবাস করছে। এখনো পর্যন্ত কালীও কোনো খবর দেয়নি ওর বাড়িতে থাকছি কি, আমাকে থাকতে দেবে কি না। এখনো গ্রামের লোক জানে ওই কুঁড়ে ঘরে কোনো সাধু থাকে। ভিক্ষে করে কালীর বাড়ি আসতে একটু সন্ধে হয়ে যায়। সেদিনে তাইও হলো, একটু দেরি হয়ে গেল, তাই ঘরে বসে কালী একটু জিরিয়ে নিচ্ছিল। এমন সময় শুনতে পেল কোনো একটা ঘাটে মরা আসছে। এমন সময় কালী শুনতে পেল বল হরি হরি বলের আওয়াজ। আরে মনে হচ্ছে মরা আসছে আমার শ্মশানে একটা। তবে কি আমার সেই বিরাট সাধনা আজকেই আমি সমাপ্ত করতে পারবো? হ্যাঁ দেখি তাড়াতাড়ি যাই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাহলে আমার সেই সাধনা মিটবে না। সেই যজ্ঞ করার লেগে কালী ওখানে গিয়ে জিনিসপত্র সব মিলিয়ে দেখে নিতে লাগলো সব ঠিকঠাক আছে কি না, নাহলে আমার যজ্ঞ হবে না। আগে থেকে রেডি করে থুয়ে দিল কালী। তারপরে যেতে লাগলো শ্মশানের দিকে কালী। তারপরে কালী খুশি মনে বাইরে বেরিয়ে এলো যজ্ঞ করব বলে। কালী দূর থেকে দেখলো 6 জন মরা নিয়ে আসছে শ্মশানের দিকে। এই নেপু, কাঠ কাটার ব্যবস্থা করতে হবে তো, নাহলে মরাটা পুড়াবি কি করে? চল। আরে একটু থাম না, শ্মশানে যখন এসেছি একটু বাবার সাথে দেখা করে আসি। হ্যাঁ নেপু ঠিকই বলেছিস, শ্মশানে যখন এসলাম একটু দর্শন করে আসি সাধুর। এই মনস্থির করেই তারা ঘরের দিকে এগিয়ে চলল। তারা ঘরের সামনে যেতেই কালীকে দেখে একটু অবাক হলো। তখন মনে মনে ভাবার পরেই তারপরে কালীকে জিজ্ঞেস করলো তুমি কে। তখনই বলল তুমি কে সাধু কই। তখনই কালীপদ বলল
কাকে খুঁজছো? আমি কালীপদ। এখানে যে সাধু থাকতো ও কোথায়? ওই সাধু আমাকে থাকতে বলে উনি চলে গেছেন ওর নিজের বাড়ি। তা তুমি বাড়ির মালিক বলরামকে জানিয়েছো? তখনই কালীপদ বলল, তোমরা জেনে কি করবে? তখনই বলল, আমার থাকাতে তোমাদের কোনো সমস্যা আছে? না না, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কি সমস্যা থাকবে? আমরা মরা পোড়াতে এসেছি, তাই শোধালাম এখানে কেউ আছে কি। এই চল নেপু। কোথাকার কে কোথায় থেকে এসে এখানে কুঠিরে এসে জখলদানি করছে? তা বাড়ির মালিককে জানাতে তো হবেই। কাঠ কেটে মরা পোড়ানো শুরু হলো। এদিকে কালী অধীর আধোকে অপেক্ষা করছে কখন ওই শ্মশানে আসা লোকগুনার শ্মশানের মানুষটাকে পুরানো শেষ হবে। তারপরেই কালীর বিরাট সেই সাধনা শুরু হবে ওরা চলে যাওয়ার পরেই। মরা দাও দাও করে জ্বলছে। ওই শ্মশানে এত অন্ধকার থাকার পরেই আগুনটা জ্বলে একবারে শ্মশানটাও একবারে চকচক করছে আগুনের লাইটে। মাঝে মধ্যে বল হরি হরি বলের মধ্যে এই শুনশান জায়গাতে চারপাশটা কেঁপে উঠছে একদম। শরীরের মধ্যে এক অদ্ভুত শেভারণ চলে উঠছে। মরা পোড়ানো শেষ হলো। যে পচা আর নেপো কুঁড়ে ঘরের দিকে একদম টেনা চোখে তাকাতে তাকাতে যাচ্ছিল রাগের মাথায় বাড়ি মরাটা পুড়িয়ে। আর ওইটা শোনার পরে আর দেরি করলো না কালী, একবারে ফটাফট ড্রেসপত্র পরে কালীর যজ্ঞ লেগে রেডি হয়ে গেল। সেই পোশাক রুদ্রাক্ষগুনা পরে নিল কালী, আর সব সরঞ্জাম নিয়ে যাওয়ার সব যজ্ঞর জেনে সব কিছু জিনিসের ব্যবস্থা করে কালী এগিয়ে চলল। আধ পোড়া কিছু কাঠ নিয়ে কালী আবার সেই নতুন করে চিতা জ্বালালো। যজ্ঞটা জ্বালানোর পরেই তারপরে সেই শুরু হলো ওর সেই যজ্ঞর তারপরেই ও শুরু হলো মন্ত্রপাঠ। তার পাশে এক রাখা সরাই আছে সুরা, আর সুরার পাশে একটু মাংস রয়েছে, আর একটা পাত্রেতে মাখানো আটা। মন্ত্র বলার সাথে সাথেই পাশে শ্মশানের একটা পরিবেশটা একটা অন্য রকমের মতন হতে লাগলো। কেমন যেন শ্মশানের পরিবেশটা মনে হচ্ছে ভুতুড়ে হয়ে যাচ্ছে, সব ভূত এসে শ্মশানে জড়ো হচ্ছে। আর শ্মশানের চারি সাইড দিয়ে আসছে সেই ভূতরে খারাপ খারাপ সেই শব্দ, চিৎকার। সেই ভূতেদের কেমন কেমন চিৎকার শুনলেই ভয় লেগে যাচ্ছে। আর চিতার আগুন একদম দাউ দাউ করে জ্বলছে। কালী আটার গোলা হাতে চ্যাপটা করে আগুনে দিয়ে দিল। আটার গোলাটা দিয়েই রুটি বানানো শুরু করলো, দিয়ে একটা পাত্রে থুয়ে দিল রুটিটা। আর চারি সাইড দিয়েই শোনা গেল সেই ভূতের আওয়াজ। ভূতেদের কণ্ঠস্বর আগের থেকে অনেক বেড়ে গেল। ওই রুটিগুনা ভাজা দেখে ওদের খুব খিদে লেগেছিল, তাই একটা একটা রুটি চাতে এসেছিল। সবাই মিলে গোল করে বসে পড়লো রুটি খাওয়ার লেগে। তখনই ও তাও যজ্ঞ ভঙ্গ করলো না, রুটি ভাজতেই থাকলো সমানে। শ্মশানে বিরাট হাওয়া চলছে, তারপরেও কালী কিছু না ভেবে একদম রুটি ভাজতেই থাকছে। যাই হয়ে যাক, রুটি ভাজাও থামা বন্ধ করবে না। কালীর এ মনে একটা নিষ্ঠায় ভাজছে রুটি। কিছুক্ষণ পরেই ভূতের লিডারের ওখানে এন্ট্রি হলো, আর সে এসে কালীকে জিজ্ঞেস করলো, কে তুই? কালী এতক্ষণ থামেনি, এবার থামলো ওর লিডার এসেছে বলে। কালী তখনই কথার আবভাব দেখে বুঝতে পারলো এই সব ভূতের লিডার, আর একেই ধরতে পারলে আমার কাজ হবে। তখনই যজ্ঞ থামিয়ে দিল। আর তুই এখানে কি করছিস? আমি পেতরাজের জন্য এখানে ভূতের খাওয়া দাওয়ার লেগে আয়োজন করছি বিরাট। তুই পেতরাজের লেগে কি চাস? হে হে হে, তুমি তো পেতরাজ, তোমার তো কোনো অজানা নাই, সব কিছুই তোমার জানা আছে, তাই তোমাকে চাই। তোমার চেলারা আমাকে খুব ভারী বিরক্ত করে, তাই আমি ওদেরকে কাজে নিতে চাই আর সব সময় খেতে দিতে চাই। তুই জানিস তো আমার সাথে খেলার পরিণাম কি হবে? তুই যে কোনো সময় তোকে আগুনে পুড়িয়ে আমি মেরে দিতে পারি। তুই আমার পাওয়ার জানিস? তুই কতক্ষণ আমি ভূতের লিডার, ইভেল নানি, আমি মরার লেগে প্রস্তুত। তখনই ভূতটা বলল, দে আমাকে, তোর আমি নিবেদন খেতে আসছি। মনের আনন্দে ভোগ নিবেদন করলো কালী। পেতরাজকে কালী সন্তুষ্ট করেছে। আজ থেকে কালীর সব ভূত পেত সব কালীর হাতের মুঠোর। এই বলে পেতরাজ চলে গেল কালীকে। এর মধ্যে কালীর মনে যে কখনই অহংকারের বাসা বেঁধেছে কেউ বুঝতে পারেনি, তাও কেউ ভুনক্ষরও টের পায়নি। কালী যে এত বড় স্বার্থপর হয়ে যাচ্ছে দিন দিন। সকাল হতে নিপু আর পচা বলরামের কাছে আসলো, বলতে তোমার বাড়িতে একটা অঢোগী সাধু বাস করে, ওকে তাড়াতে হবে। বলছি কি বলরাম দাদু, তোমার শ্মশানে যে একটা লোক এসে থাকছে, তুমি কি জানো সেটা? মানে ওই সাধু সেখানে নেই? ওই তো ছিল ওখানে। সাধু তো কবেই ওর নিজের বাড়িতে চলে গেছে। ওই সাধু তো এমন সিদ্ধান্ত তো নেবে না। বলছি আমার কুটিতে থাকবে তো আমাকে জানাবে না একবারও? বলছি কে সেই নিমু খারাপ লোক? ওই লোকটার চেহারা দেখে মনে হচ্ছে চোর। খুব সাবধান দাদু, সব দখল হয়ে যাবে কিন্তু, তখন দেখবে সব হাতছাড়া হয়ে যাবে তোমার। না রে, তোরা ঠিকই বলেছিস, সে তো ভালো কথা নয়। চলো তো সবাই দেখি কি হচ্ছে ওখানে।
তিনজনাই সব কথা ভাবতে ভাবতেই রওনা দিল শ্মশানের দিকে। ওদিকে কালী আজ আর ভিক্ষা করতে যায়নি। ও এখন পুরোপুরি সেই তন্ত্রিক সাধু হয়ে গেছে, তার লেগে ভিক্ষা করতে যাওয়ার ওর খুব প্রয়োজন নেই। ও এখন ভূত প্রেতদের বললে ওদের খাবার এনে দেবে। সে এখন বিরাট বড় সাধু হয়ে গেছে, তাই ঘরের বাইরে বসে সে এখন সাধনা করছে। বলরাম, নেপু আর পঞ্চা দূরত্ব গতিতে ওর বাড়ির দিকে এগিয়ে চলল। তারপরে এগিয়ে যেতেই ওরা দেখলো কালীকে দেখে একদম থমকে উঠল। তোরা যে বললি একটা উদ্বাস্তক লোক চোর, এ তো একটা তান্ত্রিক। বলরামের কথা শুনে চোখ খুলল কালী। হ্যাঁ হ্যাঁ, আমি একটা বড় তান্ত্রিক হয়ে গেছি এখন, প্রকৃত তান্ত্রিক কালী এখন। তাই সেটা বলছে কালী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তুমি যেই তান্ত্রিক হও না কেন, বাড়িটা তো আমার। ও তাহলে তুই সেই বলরাম? এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো, বুঝলি? এখন আমি এই ঘরেই থাকবো, তুই এখান থেকে চলে যা। যা যা। মানে মগের মুলুক নাকি তুই আমার বাড়িতে থাকবে? আরে তাই তো, বাপ কিনে জমিদারি পেয়েছো এখানে, তাই তোমার বাড়িতে তুমি থাকবে। এটা এর বাড়ি। উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, চুপ, একদম চুপ। তোদের আমি একটা কথা শুনতে চাই না, বেশি কথা বললে তোদেরকে ভস্ম করে দেবো, এখানে ছাই হয়ে পড়ে থাকবি। তোরা যদি না বিশ্বাস করিস তা তোদেরকে এক্ষুনি আমি মৃত্যু দিয়ে দেবো। হি হা হা হা। বলরাম দাদু, চলো চলো চলো, এখন এখানে থেকে টাইম বরবাদ না করে চলো গ্রামের দিকে, কোনো ব্যবস্থা করতে পারি কি। তুমি টেনশন করো না, গ্রামের মরণ নিয়ে এসে তোমাকে ঠেঙিয়ে বিদায় করবো এখান থেকে, দিয়ে এসে তোমাকে তুলে ফেলে দেবো। তোর সাহস দেখে তো আমি এখান থেকে অবাক হয়ে যাচ্ছি। যা এখান থেকে যা, পরে যা করবি দেখে নেবো। যা যা যা, এখানে কে কাকে ছুঁড়ে ফেলে তখন দেখবো, তুই ডেকে নিয়ে আয়। সবাই সেখান থেকে চলে এলো। রাস্তায় আস্তে আস্তে বলরাম বলল, আজ সন্ধ্যায় আমি মরলের কাছে যাব, এর একটা ব্যবস্থা করতেই হবে। আমার বাড়িতে দখল করার ব্যবস্থাকে আমি দেখাবই। এই কথাটা বলতে বলতে নিপু একদম মুখ থুবড়ে পড়ল। কী রে, পড়ে গেলি? হোঁচট খেলি নাকি? নেপো কিন্তু খুবই ভয় পেয়ে গেছে, সে ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাতে লাগে। তখন বলল, ভাই, তখন আমাকে কেউ ল্যাং মেরে ফেলে দিল রে, আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। আমার কেউ যেন একজনা মাথায় গুঁটো মারলো। আরে কেউ যেন আমার মাথায় একটা গুঁটো মারলো, এসব তো একটা ভূতরে কাণ্ড গো দাদু। আমার যা মনে হয় সেই কালীতান্ত্রিকেরই কাজ এসব। তোমরা যা ইচ্ছে করো গে, আমি আর এসবের মধ্যে নেই। বলছি কি বলরাম দাদু, আমরা আসছি, হবে পরে দেখা হচ্ছে। দুজনেই ভয় পেয়ে বলরামের সঙ্গ ছেড়ে দিল, কিন্তু এখনও বলরাম হাল ছাড়েনি, দেখা যাক কি হয়। সে মনে মনে ভাবতে লাগলো, যাই হয়ে যাক, সন্ধ্যাবেলায় মরল সাহেবের কাছে যেতে হবে, দিয়ে কথাগুনা বলে বুঝাতে হবে। তারপরে ও কি বলে এটা শুনতে হবে। তারপরে শুনে যদি বলে ওকে তাড়িয়ে দিতে হবে তা তাড়িয়ে দেবো, আর যদি বলে থুয়ে দিতে তবে থুয়ে দেবো। বলরাম সারাদিন বাড়িতে বসে চিন্তা করতে লাগলো কি করা যায়। তখনই বলরাম মনে মনে ভাবলো, কে বাবাও তো আমাকে কিছু না বলে চলে গেল, আমাকে কিছুই বলে চলে গেল না। এই তান্ত্রিকের কি সত্যি বিরাট ক্ষমতা। সেই ভয় পেয়ে নেপার পঞ্চাকে আমার কাছ থেকে সরিয়ে দিল, দেখা যাক কি হয়। সে আমার ভয় কি, ওই সাধুর সাথে তো আমার চেনা পরিচয় আছে, ওর বাড়িও আমি চিনি, একবার ডাকলেই চলে আসবে আমার কথা শুনে, তখন আমি দেখবো এই সাধুকে কত পাওয়ার হয়েছে। সন্ধ্যা হতেই বলরাম রওনা দিল মরল বাড়ি যাওয়ার লেগে। তা বাড়ির রাস্তায় একটা বাঁশবাগান রয়েছে। তা বলরাম বাঁশবাগানের কাছে এসে থমকিয়ে দাঁড়িয়ে পড়ে, দিয়ে কিছু ভাবছে। দেখলো কি যে বলরাম থমকিয়ে দাঁড়িয়ে রাস্তায় তিনটে বাঁশ পড়ে রয়েছে। কি ব্যাপার, ঝড় নেই জল নেই, বাঁশগুলো এরকম শুয়ে পড়ে আছে কেন? এ কি কোনো ব্যাপার নাকি? দেখা যাক। যাই হোক, মরল মশাইকে ব্যাপারটা জানাতে হচ্ছে। এই ভেবে যেই বাঁশটা এগাতে গেছে আর ওকে ছিটকে ফেলে দিল। অল্প লেগে বলরাম পানে বাঁচে। সাথে সাথে শোনা যায় একটা ভয়ঙ্কর ভূতের হাসি। রীতিমতন বলরাম একা থাকতেই ভয়ঙ্কর জায়গায় ওখানে দাঁড়িয়ে ঘামতে লাগে। কেউ নেই ওই জায়গাটায়, ওর তো একা ভয় লাগবে, স্বাভাবিক ব্যাপার। তখন এই তান্ত্রিকের বলা গুরু জপ করতে লাগলো বলরাম। ওই তান্ত্রিকের বলা জপে বলরামের কাজও হলো, সব বাঁশগুলো উঠে পড়লো। সাথে সাথে বলরাম দৌড় মেরে চলে গেল মরলের বাড়ির দিকে। তখনই ডাকতে লাগলো, মরল মশাই বাইরে আসুন। দৌড়িয়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে থামলো একদম মরলের বাড়িতে। কি হয়েছে বলরাম, এত চিৎকার করছিস যে? আমি বড় বিপদে পড়েছি মরল মশাই, এইমাত্র মরতে মরতে বেঁচে গেলাম। বলো কি, ব্যাপারটা একটু খুলে বলো তো বুঝি। আগাগোড়া সব কথাটা খুলে বলল বলরাম। তখনই মোড়ল মনে মনে ভাবলো, এ কি সাংঘাতিক ব্যাপার, এ কি করা যায়? এ তো ভাবার ব্যাপার একটা, এ তো কোনো জেসে লোক না, এ তো একটা অঘরী তান্ত্রিক। তাহলে মরল মশাই আমি এখন কি করব?
আজ যাই হোক আমার সাথে এরম হচ্ছে, কাল যদি গ্রামের লোকের সাথে এরম করে তখন কি করবেন? হ্যাঁ তাই তো, তুমি একদম ঠিকই বলেছো। এটা যদি করে ও, এ বিপদ তোমার একা না, এই বিপদ পুরো গ্রামের। কিন্তু সবই ঠিক আছে, কি করা যায় বলো তো? আমিও তাই ভাবছি মডেল মশাই, কি করা যায় আপনিই বলুন কি করা যায়। আরে সবই ঠিক আছে, তোমার সেই সাধু কোথায় গো? কোথায় থাকে তুমি কি জানো না? তোমাকে বলে গেছে ও? সবই জানি, কিন্তু তাই একটাই মুশকিল, ও তো কিন্তু সব জায়গায় তো থাকে না, ও সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। ওর আসল বাড়ি বলতে কিছুই নেই। তবে আমাকে বলা একটা বাড়ি ওর আছে, ওখানে থাকতে পারে কি আমি জানি না। তবে দেরি না করে চলো, এছাড়াও অন্য কোনো উপায় নেই। বাড়ি ফেরার সময় বলরাম সেই রাস্তা দিয়ে গেল না, অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরলো। আচ্ছা তাই নাকি? সাধুর কাছে যাবি? যা যা যা, আমিও দেখি তোর সাধু কত পাওয়ার আলা। ঠিক আছে তুই যা, আমি দেখছি। আমি এই শ্মশানেই রইলাম, কি করতে পারে আমার এসে। দেখি ওই সাধু আমাকে এসে কি করে হাঁটায়। তার হাসির সাথে ভূতেরাও তাল মেলালো ওর হাসিতে। মনে হচ্ছে শ্মশানটা আস্তে আস্তে একদম পেট ভূতে পরিণত হলো। পথে দেখা হয়ে গেল নেপু আর পচুর সাথে। পচু আর নেপুকে মোড়ল মশাই বুঝিয়ে বলতেই তারাও রাজি হয়ে গেল যেতে ওদের সাথে। সকাল হইতে বলরাম আর মোড়ল মশাই তান্ত্রিকের কাছে রওনা দিল। তারা সবাই মিলে গুটি গুটি পায়ে এগিয়ে গেল তান্ত্রিকের কাছে যেতে। তারা একটা বড় লং পথে এগিয়ে গেল, প্রায় এক বেলার পথ। এখন ওই তান্ত্রিককে ওখানে পাওয়া গেলে বাঁচা যায়। আরে ওখানে না পাওয়া গেলে কি না হবে, খুঁজলে তো সব কিছুই পাওয়া যায়, তাহলে আর তান্ত্রিককে পাওয়া যাবে না? সব পাওয়া যাবে, চলো। তা গ্রামের যে কি হাল হবে কে জানে। আমাকে ল্যাং মেরে ফেলে দেয়া, দাঁড়া তোকে দেখাচ্ছি মজায় আমি এসে। দুপুর হতেই পৌঁছে গেল সেরা তান্ত্রিকের বাড়িতে। তাদের ভাগ্যটা অনেক ভালো, তা সেই সাধুটা বাড়িতেই রয়েছে। জানো সাধু বাবা, আপনাকে দেখে আমার প্রাণ ফিরে পেলাম। কেন রে, কি হলো আবার ওই গ্রামে? বলরাম আবার মরল মিলে সব কথা তান্ত্রিককে খুলে বলে। নেপুকে ল্যাং মারার ঘটনাটাও বলল। কে, কালীপদ? আমি ওকে বলে এসেছিলাম ওই বইগুনাকে মন্দিরে দিতে, ও দেয়নি, তার লেগে ও যজ্ঞ করে এরম ধারা হাল করছে তোদের। বেটা এরম বেয়াদব লোক এখন বলছে ওখানে থাকবে। আমি আগে বুঝতে পারিনি, নাহলে ওকে থাকতে দিতাম না, কখনই জুতো মেরে ওকে বের করে দিতাম আমি। ও ওরম শক্তি কোথায় থেকে পেল? আসলে ওটা ওর শক্তি নয়, আসলে ওই ভূত পেতের শক্তি ও যজ্ঞ করে পেয়েছে। তোমরা সেদিনকে যে মরাটা নিয়ে গিয়েছিলে। আরে অহংকারের যে কত পতন হয়েছে ও সেটা জানে না, অহংকার করলেই তার পতন নিশ্চিত। আপনি চলুন সাধু বাবা, বেটাকে আচ্ছা শিক্ষা দেওয়ার আছে, নাহলে ও বুঝবে না। হ্যাঁ রে, তা হয় না, ওর ক্ষমতার গুণে আমার কাছে কিছুই না, ও তাও বেঁচে যাবে। ও মেলা শক্তি লাভ করেছে ওই যজ্ঞটা। তাহলে কি ওকে শাস্তি দেওয়ার কোনো উপায় নেই? শাস্তি দেওয়ার আবার উপায় থাকবে না? তাহলে বলি শোনো, ও নিজেই নিজের পতনের কারণ হবে। কথা মতন বাবা সবাইকে রক্ষা কবচ পরিয়ে দিলেন ওর হাত থেকে বাঁচার লেগে। আর কিছু মন্ত্রপত্র পড়ে একটা কালো লাল কি দিল ওটা। আজ রাতে সবাই বড়লামের বাড়িতে থেকো, আর এই সর্ষেগুলো সব ওর বাড়িতে সামনে দিয়ে ছিটিয়ে দেবে চারি সাইড। দেখি এখন এসো, অনেক কাজ বাকি তোমাদের। সবাই এবার রওনা দিল শ্মশানের দিকে। শ্মশানে গিয়ে বলে দিতে হবে ওই তুই যত বড়ই তান্ত্রিক হোস না কেন, তোরা শ্মশানে থাকা শেষ, এই শেষ। সবাই তাড়াতাড়ি পা চালালো ওকে জব্দ করার লেগে। তখনই হাঁটতে হাঁটতে গিয়ে সবাই শ্মশানে গিয়ে পৌঁছে দেখলো কালীতান্ত্রিক তখন যজ্ঞ করছিল। সবাই এগিয়ে গেল তখন কালীতান্ত্রিকের দিকে আস্তে আস্তে। এই যে কালীতান্ত্রিক, কান দিয়ে শুনে রাখ, আর তোর একদিন, তারপরে তুই সাইজ হয়ে যাবি। তারপরেও তুই যদি না যাস তা তোকে মারতে মারতেই শ্মশান ছাড়া করবো, জুতোর বাড়ি মারতে মারতে। বুঝতে পেরেছিস কালীতান্ত্রিক? তাই নাকি? এত সাহস তোদের? তুই আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলিস? জানিস আমি তোদের কি করতে পারি? করে দেখা না, ঢপের তান্ত্রিক একটা, একবারে পুরোপুরি ঢপবাজ। কই দেখা না, দেখা একবার। দেখ তোর দাদুগিরি মেলাই হয়েছে, আজকের দিনটাই তোর হাতে আছে। ভালো চাস তো এখান থেকে চলে যা। যদি না যায় ওর মুখে চুনকালি লেগে জুতো দিয়ে মারতে মারতে নিয়ে যাব, তারপরে একটু ঘোল ঢালবো মাথায় আর নাচাতে নাচাতে নিয়ে যাব। একদম ঠিক কথা বলেছো সবাই মিলে। চলো সবাই বাড়ির দিকে এগাও, ওর সাথে তর্ক করে কোনো লাভ নেই, ফালতু টাইম নষ্ট। চলো। সবাই চলে গেল। কালির আগে কালো বিড়াল হয়ে গেছে। কালো বিড়াল বলরামকে ছাড়বে না, ওকে হাঁচড়িয়ে মারবে। তোর এত বড় সাহস, তোকে আমাকে ধমকি দে? আজ রাতেই চণ্ডালের পুজো করছি, তারপরে তোকে দেখছি এমন ধ্যান করব দিয়ে। তারপরে বলরাম ভরি বল করতে করতে শ্মশানে নিয়ে আসবে। রাত হয়েছে আর ওরা চারজনেই বলরামের বাড়িতে বসে বসে যুক্তি করছিল। নেপু মন্ত্র পড়া সর্ষেগুলো ওর চারি সাইড দিয়ে দিয়ে দিচ্ছিল বাড়ির। কি মোড়ল মশাই, কাজ হবে? আপনার কি মনে হচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ হবে, সাধু দিয়েছে, কাজ তো হবেই।
তারা চারজনাই এই কথা বলে ঘরের মধ্যে জেগে বসে রইল। বাইরের পরিবেশটা একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো পাখি নেই, কিছু নেই। আর শুধু একটাই আওয়াজ আসছিল শিয়ালের, ওটা তো আসেই সবারই কানে। এদিকে কালীতান্ত্রিক যজ্ঞ হয়েছে কালো বিড়ালকে কাটার লেগে। এই যজ্ঞেই চণ্ডালের আহ্বান করবে কালীতান্ত্রিক, তারপরে আহ্বান করেই তারপরে মাধায়ের কাজ সারবে জগায়ের। যজ্ঞ একদম মনোরম দিয়ে তৈরি করছে যজ্ঞকে, কোনো যজ্ঞই কোনো বাধা আসবে না বলে এরম ধারা করে একদম যজ্ঞটা করছে। আর তখনই কালো কালো ছায়া মাথার উপর দিয়ে আসতে লাগলো কালীতান্ত্রিকের। আর দাও দাও করে জ্বলছে যজ্ঞের কুণ্ডলের আগুন। আর সেই আগুনের লাল দেখেই মনে হচ্ছে কালীতান্ত্রিক লাল হয়ে যাচ্ছে রাগের জ্বালায়। ওকে কি করে শিক্ষা দেবে এই কথা বলার লেগে। কালীতান্ত্রিকের চোখ তখন দেখলাম কি একদম লাল হয়ে গেছে। অনেকক্ষণ কেটে গেল, তারপরে একটা ধমকা হাওয়া শুরু হলো। তখনই একটা ভয়ঙ্কর মূর্তির এন্ট্রি হলো ওইখানে শ্মশানে। কালী তার দিকে তাকিয়ে নির্দেশ দিল, তুমি ক্ষুধার্ত, যাও বলরামের রক্ত খেয়ে এসো। তারপরে কাছিমের বেগে ছুটলো সেই মূর্তি বলরামের বাড়ির দিকে। তখন কালীর সুখের হাসি, কালীর হাসিতে কালো অন্ধকারে শ্মশান কেঁপে উঠলো একদম। মরল মশাই, বাইরে ঝড় উঠলো নাকি? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মনে হয় ঝড় উঠেছে। ভয়ে বুক কেটে উঠলো সবারই। হঠাৎ বলরামের মনে হলো বাইরে ঝড় উঠেছে। প্রচণ্ড স্পিড দিয়ে বলরামের বাড়ির উপর দিয়ে হাওয়া শুরু হয়ে গেল। হাওয়ার সাথে পাতা উড়ছিল আর চারপাশে কালো কালো ধোঁয়া। কিন্তু ওই কালো কালো ধোঁয়াতেই আত্মারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছে না, যাই করছে বাইরের মধ্যে। বাড়ির মধ্যে তো আসতে পারবে না, ওই তান্ত্রিকের মন্ত্র দিয়ে আছে বলে। তখন বাইরে ভূতের বিরাট অত্যাচার হচ্ছিল। ওরা ঘর থেকে শুনতে পাচ্ছিল কোনো একটা নরখাতক চলে এসেছে, খিদের জ্বালায় ছটফট করছিল। সে যাই হোক বাড়ির মধ্যে প্রবেশ করতে পারছে না। তখন আরও স্পিডে হাওয়া বাড়তে লাগলো। তারপরে মনে হলো কোনো ভূত এসে গলা টিপে ধরেছে, এত আওয়াজ আসছিল বাইরে থেকে। সে কি ভয়ঙ্কর আওয়াজ, আমি শুনেই আরও বেশি করে দেখছিলাম। বেশ কিছুক্ষণ ভূতেদের মুচি কীর্তন চললো, আমরা শুনলাম ঘরের মধ্যে থেকে। কীর্তন বেশ ভালোই হচ্ছিল, তার লেগে আমরা হাতে তালি দিয়ে শুনছিলাম। বিপদ মনে হয় কেটে গেল। এই সাইডে খিদের জ্বালায় মুচি ভূত ছটফট করছে। ওই মুচি ভূতের চাই রক্ত। মুচিরা তো রক্ত খেতেই ভালোবাসে, তাই খাচ্ছে। তখন মুচি ভূত এসে বলছে, আমার খিদে লেগেছে, আমাকে রক্ত খেতে দাও। তখন ভূতটা বলল, খিদে লেগেছে আমাকে কিছু খেতে দে। ও আমাকে খেতে দিল না। তখন কালীর দিকে এগিয়ে চললো। আর কালী বলছে, এ কি, তুমি আমাকে খাবে নাকি? আমাকে খেও না, আমি তান্ত্রিক। তখন কালী কি বলল, তুমি মুচি, তুমি ঢাক বাজাও গা, তোমার রক্ত খেয়ে কোনো লাভ নেই। আর এসব বলার পরেই কালীর শরীরে প্রবেশ করলো আর কালীর সব রক্ত খেতে লাগলো। আর তখন কালীগুন্ডার কি চিৎকার শুনেই কত মজা আসছিল। তখন কালী বিড়াল বুঝতে পারলো আমার দিন শেষ, এবার আমাকে উপরে যেতে হবে। আমার রক্ত সব খেয়ে নিল ওই মুচি এসে। আর কালীকে লাথি মেরে ফেলে দিল মাটিতে। আর মাটিতে পড়েই দেখলাম তার শরীরে একটু রক্ত নেই, শরীরে একদম ফ্যাকাশে হয়ে গেছে, একদম চুষে খেয়ে গেল ওই রক্ত খাওয়া ভূতটা। সকালে এসে গ্রামের সব লোকগুনা দেখলো কালীর লাশ পড়ে, তা কালীর লাশে একটু রক্ত নেই। তারপরে একটা লোক দেখলো চোখগুনার মধ্যে কেউ আঙুল ঢুকিয়ে বের করে দিয়েছে, চোখগুনা লাল লাল হয়ে বেরিয়ে চলে এসেছে। তখনই মনে পড়লো ওই সাধুর কথাগুলো, ও নিজেই নিজের পতনের কারণ হবে। আমি বলরামকে একটা রক্ষা তাবিজ দিচ্ছি, তারপরে গিয়ে এই তাবিজটা পড়ে তুমি যদি ওকে রাগিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হবে কাজটা। নিশ্চয়ই কালো বিড়ালের লেজ ধরে টানলে কালো বিড়ালের লাগ হবে, তখনই কালো বিড়াল শক্তি প্রয়োগ করবে আর বিড়ালের লাগে বিড়ালই মরে যাবে। হাত জোর করে প্রণাম করলো ওই সাধুকে। সাধু, তোমার দয়াতেই মনে হয় আজ গ্রামটা বাঁচলো। তুমি খুব ভালো কাজ করে গেলে, আমাদের সারা জীবন মনে থাকবে। আর তোর ঠিকই হয়েছে কালো বিড়াল, বেশি রকম তুই লাফাচ্ছিলি না, আর এখন দেখ চিতায় জ্বলছিস, খুব ভালো লাগছে না? গ্রামের সবাই কালো বিড়ালটার দেহ পুড়াতে লাগলো। আর এরম ধারা কোনো কালো বিড়াল থাকলে তাকে নিশ্চয়ই তাড়াতাড়ি পুড়িয়ে দাও, নাহলে এরম ধারা করবে শেষে। আর এইখানে গল্পটা শেষ হলো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা চ্যানেলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন।